ক্লাস শুরু করার আগে প্রথমে কিছু কথা বলে নি। সেটা হচ্ছে, হ্যাঁ, এটা তোদের মনে এই প্রশ্নটা জাগা স্বাভাবিকই। গ্রুপে একজন জিজ্ঞেস করেছিল যে এই গতিতে চললে কি সিলেবাস শেষ হবে। সেই রিলেটেড আমার কিছু কথা বলার। সেটা হচ্ছে যে জিওসি আর হাইড্রোকার্বন এই দুটোকে আগে পড়াচ্ছি কেন, তার রিজনটা হচ্ছে চ্যাপ্টার দুটো বড়, এরকম বড় চ্যাপ্টার আরো আছে, ইকুইলিব্রিয়ামও আছে, থার্মোডাইনামিক্সও আছে। বইয়ের পাতা মাপলে দেখা যাবে একই পাতার, কিন্তু ইকুইলিব্রিয়াম বা থার্মোডাইনামিক্স বা ফিজিক্যাল ওই চ্যাপ্টারগুলো পড়াতে কিন্তু এত সময় লাগবে না যতটা সময় আমি জিওসি বা হাইড্রোকার্বনে দিচ্ছি। তার মেজর রিজন আছে অনেকগুলো। তার প্রথমত এই চ্যাপ্টারে যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টগুলো নতুন, সেগুলো একটু ধরে ধরে পড়তে হবে। কারণ এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে পড়িস, নেক্সট যে দুটো সেমিস্টার আসছে সেই দুটো সেমিস্টারে অর্গানিক তোদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। খুব ভালোভাবে অর্গানিক পড়তে পারবি, অর্গানিকে ভয় থাকবে না। তার বেসটা জিওসি আর হাইড্রোকার্বনের। এই কারণে জিওসি আর হাইড্রোকার্বনটাকে আমি যতটা ডিটেলে পড়ানো সম্ভব, ছায়া প্রকাশনী বইয়ের এমন কোনো জায়গা নেই আমি পড়াচ্ছি না, প্রতিটা টপিক প্রতিটা জিনিস ভালো করে পড়াচ্ছি, যেন অর্গানিকটার কনসেপ্টটা খুব ভালো করে হয়, পরে অর্গানিকে কোনো প্রবলেম না হয়। বেশ, ভবিষ্যতে তোরা সায়েন্স নিয়েই থাকবি। যদি যারা বিটেকে ঢুকবি, বিটেকের ম্যাকাউটে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার, কারোর ফার্স্ট সেমিস্টারে কারোর সেকেন্ড সেমিস্টারে কেমিস্ট্রি পড়তে হবে, তো তখন এই যে জিনিসগুলো পড়ছিস জিওসি হাইড্রোকার্বন যা এগুলো আছে, তখন তো আবার পড়তে হবে ওখানে। ওটা ছাড়াও যারা মেডিকেল ফিল্ডে থাকবি বা বায়োলজিক্যাল ফিল্ডে থাকবি, তাদের বায়োকেমিস্ট্রিতে প্রচুর হারে কেমিস্ট্রি জেনারেল কনসেপ্টটা লাগবে। তো এই টপিকগুলো তোর ভবিষ্যতেও হেল্প করবে। ভবিষ্যতের কথা ভবিষ্যতে, আপাতত যদি ভাবি এখন কেন লাগছে, এই টপিকগুলো যদি ভালো করে না পড়ি, স্কুলের পরীক্ষাতে ভালো করে রিসেন্ট টাইমে অ্যান্সার করতে পারবি না। নেক্সট সেমিস্টারে যে হাইড্রোকার্বন নয়, অর্গানিকের যে এত চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে করতে গেলে এই কনসেপ্টগুলো লাগবে। এবং দেখতে পাবি এই হাইড্রোকার্বনের কত রিয়াকশন আবার রিপিট হচ্ছে পরের চ্যাপ্টারগুলোতে। এর জন্য আর দ্বিতীয়ত এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, কনসেপ্ট নতুন, এবং ধরে ধরে না পড়ালে ভালো করে বুঝতে পারবি না। তাই এই দুটো চ্যাপ্টারকে শুরুতে পড়াচ্ছি, একটু ডিটেলে পড়িয়ে নিতে পারবো, একটু টাইম নিয়ে পড়াতে পারবো। শেষের দিকে যখন টাইম কমে গেলে যদি আমি তাড়াতাড়ি করে যদি এই চ্যাপ্টারগুলো পড়াতে হয়, অনেক কিছু মিস হয়ে যাবে। আর যে টপিকটা বলছি জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাচ্ছি তা তো নয়, ডেপথে হলে আমি বারবার ধরে ধরে বোঝাচ্ছি। কিছু কিছু টপিক আগে ডিটেলে বলেছি বলে সেই ক্লাসের রেফারেন্সও দিচ্ছি যে ওই ক্লাসগুলো একটু করে দেখবি। এই কারণে জিওসি আর হাইড্রোকার্বন পড়াতে অনেকটা ক্লাস লাগছে, 18, 19টা 20টা ক্লাস অলমোস্ট হতে চললো। এত ক্লাস লাগছে কেন, সেটাই ব্যাপার। তো ডিটেলে পড়াতে হলে বড় চ্যাপ্টার ডিটেলে ইন ডেপথে ভালো করে পড়তে গেলে একটু টাইম দিতে হবে। এবার যে ফিজিক্যালের যে বাকি চ্যাপ্টারগুলো আছে এত সময় লাগবেই না, কত তাড়াতাড়ি চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে। যে অর্গানিকের এই দুটো চ্যাপ্টার পড়তে যা টাইম দিলাম, এই এতটা টাইমে ফিজিক্যালের 4টে চ্যাপ্টার পড়ে ফেলা যায়। আচ্ছা, যাই হোক, এবার আমরা আগের দিন কি করেছিলাম, আগের দিন আমি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের বেসিক্সটা তোদের বলেছিলাম, তাই না? মেন জেনারেল মেকানিজমটা কি হচ্ছে আগের ক্লাসে সেটা বলে ছেড়েছিলাম। এবং আমরা বায়োমলিকুলার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়েছিলাম। এটা অ্যারোমেটিক বায়োমলিকুলার কেন, কারণ বেস এবং এখানটা নয়, এই জায়গাটায়, এখানটায় দেখ, যখন কার্বোকাটায়ন ফর্মেশন হচ্ছে স্লো স্টেপ, এই স্টেপে তোর যে সাবস্ট্রেট, এক্ষেত্রে বেনজিন এবং ইলেকট্রোফাইল এই স্লো স্টেপে দুজনে ইনভলভ, তাহলে দুটো মলিকিউল রয়েছে। এই কারণে এটা বায়োমলিকুলার। কোন সেন্টারে অ্যাটাক করছে, মানে কে অ্যাটাক করছে, অ্যারোমেটিক সেন্টার অ্যাটাক করছে। সো অ্যারোমেটিক সাবস্টিটিউশন কে করছে, ইলেকট্রোফাইল। তাহলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, তাহলে সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক বায়োমলিকুলার ব্র্যাকেটে অ্যারোমেটিক এভাবে লেখা যায়, অথবা ARAC2 এই অ্যাডটাকে স্টার্টিং এও লিখতে পারিস, ডাজন্ট ম্যাটার, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা জেনারেল মেকানিজমটা আগের দিন দেখে নিয়েছিলাম। যদি আগের দিনের ক্লাসে জেনারেল মেকানিজমটা না দেখে থাকিস, আগের ক্লাসে এক্ষুনি চলে যা আগের রেকর্ডেড ক্লাসে, সেই রেকর্ডেড ক্লাস থেকে জেনারেল মেকানিজমটা দেখ, দেন এখানে আয়। আমি আজকে আর মেকানিজম এক্সপ্লেন করবো না। আগের দিন আমি বলেছিলাম, আগের দিন কিছু কথা আরো বলেছিলাম যে প্রতিটা আমাদের 4টে এবং বা 5টা যেভাবে ভাগ কর, মানে ফিডেল ক্রাফটসকে অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন দুভাগে ভাগ করা যায়। তাহলে সেই সেন্সে আমাদের 1, 2, 3, 4, 5টা রিঅ্যাকশন পড়তে হবে। আর যদি রিঅ্যাকশনের ক্যাটাগরি ধরিস তাহলে 4টে রিঅ্যাকশন পড়তে হবে। যদি ফিডেল ক্রাফটস থেকে একটা রিঅ্যাকশন ধরিস, ওর আন্ডারে দুটো আছে। তো তখন বলেছিলাম প্রতিটা পার্টিকুলার রিঅ্যাকশন একটা ই প্লাস তৈরি হবে, ওটা রিঅ্যাকশন টু রিঅ্যাকশন ভ্যারি করবে। এই ই প্লাসটা জেনারেট হওয়ার সময়ই একটা বি মাইনাস জেনারেট করবে, মানে একটা বেস জেনারেট করবে। তাহলে এই বেসটা রিঅ্যাকশন টু রিঅ্যাকশন ভ্যারি করবে, কোন রিঅ্যাকশনে কি বেস জেনারেট করবে। ঠিক আছে, এটা বলেছিলাম। এবার আমরা দেখবো ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশনের দিকে দেখবো। এখানে একটা ট্যাবুলার ফর্মে দেওয়া রয়েছে কোন পার্টিকুলার রিঅ্যাকশনে কি ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে, কি প্রোডাক্ট তৈরি হচ্ছে। আমরা এই পার্টিকুলার রিঅ্যাকশনের মেকানিজমের দিকে চলে যাব। প্রতিটা মেকানিজমে আমাদের যেটা লক্ষণীয় ব্যাপার থাকবে সেটা হচ্ছে ইলেকট্রোফাইলটা কিভাবে তৈরি হচ্ছে, ইলেকট্রোফাইলটা কি রিয়েজেন্ট দেওয়া হচ্ছে, মানে ইলেকট্রোফাইলটা যেটা তৈরি করার জন্য যেটা ইউজ করছি সেটাই তো রিয়েজেন্ট। ঠিক আছে, রিঅ্যাক্ট্যান্ট কে, রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে বেনজিন রিং ইটসেলফ।
এক্ষেত্রে কি দেওয়া হচ্ছে, দেখ বেনজিন রিং এ ক্লোরিন দেওয়া হচ্ছে, ঢেকে গেল, বেনজিন রিং এ ক্লোরিন দেওয়া হচ্ছে, আয়রন চূর্ণ দিলেও হবে, আয়রন ক্লোরাইড দিলেও হবে, ঠিক আছে, আয়রন দিলেও হবে, আয়রন ক্লোরাইড দিলেও হবে, তো যাই দেন না কেন রিয়াকশন হবে। তাহলে আয়রন আর ক্লোরিন বা আয়রন ক্লোরাইড আর ক্লোরিন এরা হয়ে গেল তোর রিয়েজেন্ট, বেনজিন হচ্ছে রিয়াক্ট্যান্ট, কিছু ইন্টারমিডিয়েট তৈরি হবে, কিছু মেকানিজম যাবে, সিগমা কমপ্লেক্স তৈরি হবে, দেন মেন প্রোডাক্ট আমরা পাবো, ঠিক আছে, ক্লোরোবেনজিন আমরা পাবো। তাহলে এখানে আমাদের প্রথমে কার্বোক্যাটায়ন ফরমেশনটা দেখে নিতে হবে, ঠিক আছে। প্রথমে দেখ, যদি আয়রন ক্লোরাইড FeCl3 তুই যদি দিস, তাহলে FeCl3 দিলি, তাহলে ফার্স্ট স্টেপটা আমার দরকার পড়বে না। ফার্স্ট স্টেপটা মানে কোনটা বলছি, যেটা আমরা ইলেকট্রোফাইল যে জেনারেশন, এই স্টেপগুলোর প্রতিটা পার্টিকুলার রিঅ্যাকশনে ডিফারেন্ট হতে হতে যাবে। হয় যদি আয়রন দিস, সেটা অলরেডি দেওয়া ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে আয়রন ক্লোরাইড তৈরি করবে, ঠিক আছে, FeCl3 তৈরি করবে। আর তুই যদি আয়রনের জায়গায় ডাইরেক্ট আয়রন ক্লোরাইড দিস, তাহলে তার এই স্টেপটা হওয়ার দরকার নেই, কারণ তুই ডাইরেক্ট আয়রন ক্লোরাইড দিয়েছিস, বেশ। এবার ইলেকট্রোফাইল জেনারেশনটা আমাকে এখান থেকে দেখতে হবে, কিভাবে এখানে C+টা তৈরি হলো, ঠিক আছে। আমি বইয়েও ওখানে মার্ক করে দিতে পারতাম, একবার স্টেপ বাই স্টেপ আমি বানাই, তাহলে তোরা বুঝতে পারবি আচ্ছা এই ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে। বেশ, দেখ দাঁড়া, এটাকে একটু গ্রিন করে দিই, তাহলে ভালো লাগে দেখতে। তাহলে দেখ, ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ড আছে, পাশে কে এসেছে, আয়রন FeCl3। এবার পিরিয়ডিক টেবিল পড়েছিস, জানিস আয়রন ডি ব্লক এলিমেন্ট, আয়রন FeCl3 তে আয়রন এখানে +3 কন্ডিশনে রয়েছে, তাই তো। +3 আয়রন মানে কি, +3 আয়রন মানে হচ্ছে আর্গন 3d5, কারণ 4s2 থেকে দুটো বেরিয়েছে, 3d6 ছিল একটা বেরিয়েছে, তাহলে 3d5, তাহলে ডি অরবিটাল গুলো ভ্যাকেন্ট রয়েছে। তাহলে যারা ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে তারা লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, মানে তারা তাদের ভ্যাকেন্ট অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করতে পারে। ক্লোরিন যখন বন্ড করে, ক্লোরিনের কাছে অনেক ইলেকট্রন ডেন্সিটি রয়েছে, দ্যাট মিন্স অনেক লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ারটা এখন আয়রনের কাছে যাবে। আমরা জানি যে ফাঁকায় লোন পেয়ার পায়, সেই যদি নিউট্রাল থাকে, নিউট্রাল বলে এখানে বলতে আয়রন তো 3+, আসলে আয়রনটা এখানে কম্পাউন্ডের ভেতরে 3+, ঠিক আছে, ওভারঅল কম্পাউন্ডটা তো নিউট্রাল, তাই না, সেই সেন্সে। তাহলে এখানে যখন আসবে তখন কি ঘটনাটা ঘটবে, এখানে ঘটবে যে ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ডটা আছে, এই ক্লোরিনের সাথে এই আয়রনের একটা FeCl3 তৈরি হলো, এবার আমি চার্জ বসাবো, ঠিক আছে, যে বন্ডগুলো তৈরি হলো সেটা লিখলাম, এবার চার্জ বসাবো। যে নিজের লোন পেয়ার দেয় সে কি চার্জ পাবে, সে পজিটিভ চার্জ পাবে। যে ফাঁকায় লোন পেয়ার পেয়েছে সে কি চার্জ পাবে, সে নেগেটিভ চার্জ পাবে। মেটালের মাথায় এক্সট্রা ইলেকট্রন ডেন্সিটি, তাহলে মেটাল এক্সট্রা ইলেকট্রন ডেন্সিটি পেলো, নেগেটিভ চার্জ হলো। এবার আমরা জানি নিউট্রাল ক্লোরিন বা নিউট্রাল অ্যাটমের যা ইলেকট্রোনেগেটিভিটি হয়, পজিটিভলি চার্জ অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি তার থেকেও বেশি। তাহলে এখানে ক্লোরিন C+ এর ইলেকট্রোনেগেটিভিটিটা হাই হয়ে গেছে, তাহলে এখানে কি হবে, এই বন্ডটা ক্লিভ হবে। এই বন্ডটা যদি ক্লোরিনের দিকে ক্লিভ হয়, তাহলে কার হলো, ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ড ক্লিভ হলো, এই বন্ডটা ভেঙেছে, তাহলে ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ড ভেঙেছে এই দিকের ক্লোরিনের দিকে। আমরা যখন A আর X এর বন্ড লিখতাম, এইভাবে ক্লিভ করতাম, তখন A+ আর X- তৈরি করতাম। এখানেও সেম ভাবে ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ড ব্রেক করেছে, যে ক্লোরিনটার দিক থেকে ইলেকট্রন ডেন্সিটি গেল সে সে পজিটিভলি চার্জড হলো। আর এইদিকে ক্লোরিনটা যখন AX এর বন্ড ক্লিভ করেছিলাম, তখন Xটা বন্ডেড সিচুয়েশনে নিউট্রাল ছিল, তাই ভেঙে গিয়ে X- তৈরি করেছে, কিন্তু ওখানে বন্ডেড সিচুয়েশনে ক্লোরিনটা পজিটিভ, তাহলে এখান থেকে কি তৈরি হয়ে যাবে, ওই ক্লোরিনটা নিউট্রাল হয়ে যাবে, এবং এখানে FeCl3 এর সাথে তার বন্ড থাকবে এবং এটা নেগেটিভলি চার্জ হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটাকে আমি একবারে কনডেন্স করে এটাকে কি লিখতে পারি, FeCl4 নেগেটিভলি চার্জ আমরা লিখলাম। তাহলে আমরা প্রথমে কি বানিয়ে নিতে পারলাম, আমরা ইলেকট্রোফাইলটা জেনারেট করে নিতে পারলাম। সেম ওয়েতে এবার বেনজিন রিং, আগের দিন যেমন E+ এর সাথে রিয়াকশন দেখিয়েছিলাম, এই বেনজিন রিং গিয়ে আগের দিন এরকম করে E+ কে রিয়াকশন দেখিয়েছিলাম, এখানে জাস্ট E+ এর জায়গায় কে থাকবে, Cl+। এবার যেরকম করে রিয়াকশন দেখিয়েছিলাম সেরকম করে হবে, আমি দুটো তীর চিহ্ন দিয়ে দিলাম। সেটা হওয়ার পর আমার এখান থেকে এতটার মধ্যে রেজোনেন্স হবে, পজিটিভ চার্জটা ঘুরবে, এখানে হাইড্রোজেন আর ক্লোরিন এইভাবে ঢুকে বসে থাকবে। নেক্সট স্টেপে বললাম বেসটা আমার যখন ইলেকট্রোফাইলটা যখন জেনারেট হচ্ছে তখনই আমার বেসটা জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। এই বেসটা এবার এসে এই বেনজিন রিংটাকে অ্যারোমেটিসিটিটা ব্যাক করে দেবে। এই বেসটা এসে এবার কি করবে, বেনজিন রিংকে অ্যারোমেটিসিটিটা ব্যাক করবে। কি করে অ্যারোমেটিসিটিটা ব্যাক করবে, আমি যদি এর যে কোনো একটা রেজোনেটিং স্ট্রাকচারকে তুলি, নিলাম, এবার ধর এইখানে হাইড্রোজেন আছে, এখানে ক্লোরিন আছে, এই ক্লোরিনটার সাথে এরকম করে FeCl3 যেমন ছিল বন্ড ছিল, এখানে নেগেটিভ চার্জ ছিল, ক্লোরিনের এই ইলেকট্রন ডেন্সিটি আছে, ঠিক আছে। এবার কি হবে, ক্লোরিনের তো যেরকম লোন পেয়ার ছিল এই বন্ডটা এদিকে ব্রেক করবে, আর ক্লোরিনের একটা লোন পেয়ার গিয়ে এটাকে ধরবে, এটা এখানে পাই বন্ডটাকে ব্যাক করে দেবে।
কারণ আয়রনের মাথায় নেগেটিভ চার্জ হয়ে গেছে, মেটাল নেগেটিভ চার্জ থাকতে চাইবে না, তাহলে মেটাল ক্লোরিনের যে বন্ড আছে ক্লোরিন থেকে ব্রেক করে দেবে, ক্লোরিন নিজের একটা ইলেকট্রন ডেনসিটি দিয়ে হাইড্রোজেনকে ধরবে, হাইড্রোজেন এখানে অ্যারোমেটিসিটিটা ব্যাক করে দেবে সিগমা বন্ডের ইলেকট্রন ডেনসিটিটা দিয়ে। তাহলে এখানে কে পড়ে থাকলো? শুধু ক্লোরিন। এখানে একটা নতুন বন্ড তৈরি হলো, এটা আর এটা। আর এখানে দেখ এই ক্লোরিনটার সাথে আয়রনের বন্ড ব্রেক করেছে, কিন্তু ক্লোরিনটা হাইড্রোজেনকে নিয়েছে, তাহলে এখান থেকে কি বেরিয়ে চলে এলো? HCl। আর আমার যে আয়রনের ক্লোরাইড ছিল সেই আয়রন ক্লোরাইডটা আবার ফ্রি হয়ে বেরিয়ে চলে এলো। এই আয়রনের ক্লোরাইডটা আবার সেকেন্ড একটা ক্লোরিন অ্যাটমের সাথে যুক্ত হয়ে সেম ওয়েতে সেকেন্ড একটা ক্লোরিন অ্যাটমকে অ্যাটাক করে আবার সেম ওয়েতে ইলেকট্রোফাইলটা জেনারেট করবে। তাহলে একই মেকানিজম। তাহলে এখানে আমাদের যেটা লক্ষণীয়, যখন হ্যালোজেনেশন হচ্ছে, হ্যালোজেনেশন বা ক্লোরিনেশন যখন হচ্ছে, যখন ক্লোরিনেশন হলো তখন আমার ইলেকট্রোফাইল কে হলো? তখন আমার ইলেকট্রোফাইল হলো Cl+। ঠিক আছে? এবার Cl+ যখন জেনারেট হচ্ছে তখন এখানে FeCl4- ও জেনারেট হয়ে যাচ্ছে। আশা করি দেখতে পাচ্ছিস। তাহলে বলেছিলাম যখনই ইলেকট্রোফাইল জেনারেট হবে তখনই মিডিয়ামে একটা বেস জেনারেট হয়ে যাবে। এবার Cl+ কে ধরে যেরকম করে সিগমা কমপ্লেক্স আমরা আগের দিন দেখালাম E+ দিয়ে জেনারেল, ওটা যদি বলে স্যার মেকানিজমটা একটু দেখালেন না, মেকানিজমটা আমি আগের দিন E+ দিয়ে ধরে আমি দেখিয়ে দিয়েছি, রেজোনেন্সটাও আলোচনা করে দিয়েছি। সেম E+ এর জায়গায় এখানে যে Cl+ আছে, এবার FeCl4টা এসে এখানে ফার্দার রিঅ্যাকশন করে আমি যেভাবে দেখালাম, এখানে তো বন্ডের রাপচারটা দেখাইনি, আমি দেখিয়ে দিলাম, সেই ওয়েতে প্রোডাক্ট চলে এলো। ঠিক আছে? তাহলে আমরা প্রথম রিঅ্যাকশন করে ফেললাম 5টার মধ্যে। আজকে আমাদের ওটাই হবে, আজকে আমরা ওই 5টা রিঅ্যাকশনকেই ভালো করে পড়বো। ঠিক আছে? এটা হয়ে গেলেই আমাদের হাইড্রোকার্বন এবং জিওসি আমরা শেষ করে ফেলবো। এবং সুখবরটা কি, আমরা ফার্স্ট সেমিস্টারে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, বন্ডিং, এই 4টে ফান্ডামেন্টাল চ্যাপ্টার পড়েছিলাম। এখানে জিওসি এবং হাইড্রোকার্বন আরো 2টো ফান্ডামেন্টাল চ্যাপ্টার পড়ে ফেললাম। তাহলে থ্রু আউট দ্য কেমিস্ট্রি পড়ার জন্য আমাদের যে ইনভেস্টমেন্টটা করতে হতো, যে 5টা বা 6টা মেজর চ্যাপ্টারে আমাদের সময় ইনভেস্ট করতে হয়, সেটা আমরা করে ফেলবো। এরপরে কেমিস্ট্রিটা, এরপরে যাই চ্যাপ্টার পড়াবো এই চ্যাপ্টারগুলোর কনসেপ্ট থাকবে, আর ওই পার্টিকুলার চ্যাপ্টারে কিছু নিজস্ব কনসেপ্ট থাকবে, যেটা বোঝাটা অত কঠিন হবে না। ওটা বোঝা কঠিন কেন হয়ে যায়? পুরোনো যে এই যে ফান্ডামেন্টাল চ্যাপ্টার, এই ফান্ডামেন্টাল চ্যাপ্টারের কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে না বলে ওই চ্যাপ্টারে নতুন কনসেপ্টটা বুঝতে গেলে পুরোনো কনসেপ্টটাও লাগে, সব চ্যাপ্টারগুলো ইন্টার রিলেটেড থাকবে, তো সেজন্য প্রবলেম হয়। পুরোনো চ্যাপ্টারটা যদি ক্লিয়ার থাকে, ওই নতুন চ্যাপ্টার আমি এরপরে তোকে যাই পড়াবো না কেন, কোনো চ্যাপ্টারই তোর কাছে কঠিন মনে হবে না, কারণ পুরোনো জিনিসগুলো সবই জানিস। আমি যেটাই পুরোনো কথা বলবো তুই বলে হ্যাঁ এটা তো জানি। যাই হোক, এবার নাইট্রেশনে আসবো। নাইট্রেশনে বুঝতে পারছিস কি ঢুকবে? বেনজিন রিংয়ে NO2 ঢুকবে। বেনজিন রিংয়ে যদি NO2 ঢুকে, এখানে রিএজেন্ট হিসেবে কি ইউজ করা হচ্ছে ভালো করে দেখ। এখানে রিএজেন্ট হিসেবে ভালো করে দেখবি, সালফোনেশন আর নাইট্রেশনে কিন্তু রিএজেন্টটা গুলিয়ে ফেলবি না। যখন নাইট্রেশন হচ্ছে গাঢ় HNO3, গাঢ় H2SO4, 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, ফুটিয়ে ফেলা হচ্ছে না, বয়েল করা হচ্ছে না, কিন্তু ওয়ার্ম করা হচ্ছে। তার ফলে বেনজিন রিংয়ে একটা হাইড্রোজেন সরে গিয়ে সেখানে একটা NO2 গ্রুপ ঢুকলো। এখানে ইলেকট্রোফাইল হিসেবে কি থাকে? নাইট্রোনিয়াম আয়ন NO2+, আগেরটাই যেমন Cl+ ছিল, এখানে NO2+। এবার এই NO2+ আমাকে জেনারেট করতে হবে। এই NO2+টা কিভাবে জেনারেশন হয়? HNO3 আর H2SO4 দিয়ে রিঅ্যাকশন করলে এখানে NO2+ জেনারেট হয়, এই কারণে HNO3 আর H2SO4টা লাগবে। ঠিক আছে? বেশ, এবার NO2+ যেই জেনারেট হয়ে গেল, NO2+ এখানে যেই জেনারেট হয়ে গেল, ওটাই আমার E+। সেম ওয়েতে যেমন Cl+ কে ধরেছিল, এখানে NO2+ কে ধরবে, পরপর রেজোনেন্স হবে, সিগমা কমপ্লেক্স হবে। আর বলেছিলাম যখনই ইলেকট্রোফাইল জেনারেট হবে ওই রিঅ্যাকশনটাতেই, ইলেকট্রোফাইল জেনারেশনের সময়ই আমার B- বেসটা তৈরি হয়ে যাবে। সেই বেসটা এসে কি করেছে দেখ, HSO4- এসে এখান থেকে হাইড্রোজেনটা তুলে নিয়ে গিয়ে এটাকে নাইট্রেশন করে দিয়েছে বেনজিন রিংয়ে। সেম ব্যাপার। তাহলে এই পার্টিকুলার রিঅ্যাকশনে তোকে মনে রাখতে হলো কি রিএজেন্ট দিলাম, ওই পার্টিকুলার রিএজেন্ট সেটটা কেন লাগছে, কারণ ওই পার্টিকুলার রিএজেন্ট সেট মানে আমি গাঢ় HNO3/ H2SO4 মানে অবলিক নয়, হয় HNO3 বা H2SO4 এরকম নয়, HNO3 এবং H2SO4 একসাথে দেওয়া হচ্ছে। অর যদি লেখা থাকে বা যদি লেখা থাকে তবেই আলাদা আলাদা দেওয়া হচ্ছে। ঠিক আছে? স্ল্যাশ মানে কিন্তু একসাথে দেওয়া, সেটা তুই এই রিঅ্যাকশনে দেখেই বুঝতে পারছিস। তাহলে NO2 তৈরি হলো, সিগমা কমপ্লেক্স তৈরি হলো, তারপরে অ্যারোমেটিসিটিটা ব্যাক করে গেল। এই তো জেনারেল রিঅ্যাকশন। প্রতি ক্ষেত্রে এই জেনারেল রিঅ্যাকশনটাই কাজ করবে, শুধুমাত্র কি না, ইলেকট্রোফাইলটা চেঞ্জ হতে যাবে এবং বেসটা চেঞ্জ হতে যাবে। আচ্ছা, কি করে নাইট্রোনিয়াম আয়নটা তৈরি হলো সেটাও তোর বই দিয়ে দিয়েছে, এই কারণে এই বইটা খুবই ভালো, কোনো জিনিস তুই জানবি না এমন নয়। তাহলে দেখ, নাইট্রোনিয়াম আয়ন উৎপাদন প্রক্রিয়ায় H2SO4টাই অ্যাসিড হিসেবে কাজ করছে, কারণ H2SO4টা মোর স্ট্রঙ্গার অ্যাসিড HNO3 রেসপেক্টে, অ্যাসিড গ্রুপে কাজ করে এবং HNO3টা ক্ষার গ্রুপে কাজ করে। তাহলে গুলিয়ে ফেলিস না যে HNO3 ক্ষার হয়ে গেলে কি করে, HNO3 তো স্যার আমি জানি স্ট্রং অ্যাসিড, ইনঅর্গানিক অ্যাসিড। আসলে H2SO4 আর HNO3 কে এক জায়গায় দিলে HNO3 রেসপেক্টে H2SO4 মোর স্ট্রঙ্গার অ্যাসিড, তাই ওর কাছে বাধ্য হচ্ছে HNO3 কে বেস হিসেবে কাজ করতে। তাহলে H2SO4 কি করবে? H2SO4 যদি অ্যাসিড হিসেবে কাজ করে তাহলে সে কি করবে? নিজের H+ আয়নটা দেবে আরেকজন। তাহলে দেখ ভালো করে দেখ, H2SO4 আর HNO3 তুই যদি বলিস ওটা NO2 বন্ড OH এইভাবে লেখা হয়েছে, ওই বন্ডটা কাটবে।
তাহলে H2SO4 নিজের H প্লাস আয়নকে দিয়েছে, তাহলে ওটা কি হয়ে গেছে HSO4 মাইনাস, এবং এই যে অক্সিজেনের লোন পেয়ারটা রয়েছে সেই এই লোন পেয়ারটা H2SO4 থেকে ছেড়ে দেওয়া H প্লাস আয়নটাকে অ্যাকসেপ্ট করেছে, দিয়ে কি হয়েছে OH2 প্লাস। এই OH2 প্লাস করাটা এমনি SN1 SN2 যখন শিখিয়েছিলাম তখন বলেছিলাম না ব্যাড লিভিং গ্রুপকে গুড লিভিং গ্রুপে পরিণত করা। আচ্ছা, তাহলে সেই রকম একটা ব্যাপার হলো OH2 প্লাস। তাহলে OH2 প্লাস যেই আছে এই বন্ডটা অক্সিজেনের দিকে ব্রেক করবে, কারণ নিউট্রাল অক্সিজেনের থেকে পজিটিভলি চার্জ অক্সিজেন আরো অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। নিউট্রাল সিচুয়েশনেই নাইট্রোজেনের থেকে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন পজিটিভ হয়ে গেছে মানে ওর ইলেকট্রোনেগেটিভিটি আরো বেড়েছে, তাহলে বন্ডটা অক্সিজেনের দিকে খুলবে। তাহলে অক্সিজেনের দিকে যেই খুলবে তাই নিচে দেখানোই হয়েছে H2O বেরিয়ে আসবে আর নাইট্রোনিয়াম আয়ন বেরিয়ে আসবে। ঠিক আছে, এইভাবে ইলেকট্রোফাইলটা এখানে জেনারেট হচ্ছে। সিম্পল রিয়াকশন, কোনো কঠিন রিয়াকশন নয়, আশা করি বুঝতে পারছিস কথা। এবার আমাদের দুটো রিয়াকশন হয়ে গেল, 3 নম্বর রিয়াকশনের দিকে চলে আসি। 3 নম্বর রিয়াকশনে আমরা সালফোনেশন দেখবো, সরি মুছি এটাকে। 3 নম্বর রিয়াকশনে আমরা সালফোনেশন দেখবো। ফিডেল ক্রাফটস নিয়ে আমার বেশ কিছু কথা বলা আছে, সেগুলো বলবো। ফিডেল ক্রাফটস একটু পড়াতে সময় লাগবে, কারণ ফিডেল ক্রাফটস রিয়াকশনটা বোঝা খুব ইজি, কিন্তু ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশনের মধ্যে অ্যালকাইলেশনে আমার কি ইস্যু, অ্যাসাইলেশন সেই ইস্যুটাকে কিভাবে ট্যাকেল করছে, এটা কিন্তু ডাইরেক্ট একটা ছোট কোশ্চেনও হতে পারে, আবার এমনি রিয়াকশনও তোকে করতে দিতে পারে যে কনসিডারিং তুই এই ফ্যাক্ট গুলো জানিস। আচ্ছা ঠিক আছে, আগে আমরা সালফোনেশন দেখি। সালফোনেশন মানে বেনজিন রিং এ SO3H গ্রুপ ঢুকবে। সালফোনেশনটা একটু টিপিক্যাল, একটু বাকিদের থেকে একটু অন্যরকম। কেন অন্যরকম নয়, রিয়াকশন একই। ইলেকট্রোফাইলটাতে ডাইরেক্টলি E প্লাস লেখা নেই, মানে Cl প্লাস ছিল, NO2 প্লাস ছিল, বা যখন আমাদের ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশনে R প্লাস তৈরি হবে ওখানে সব পজিটিভলি চার্জ সেন্টার দেখতে পাবো। এই পার্টিকুলার এমন একটা রিয়াকশন যেখানে যে ইলেকট্রোফাইলটা যেটা তৈরি হচ্ছে, ইলেকট্রোফাইলের গায়ে কোথাও পজিটিভ চার্জ নেই। যেমন দেখ, আগে রিয়েজেন্ট চিনে নি। রিয়েজেন্ট ইউজ করা হচ্ছে এখানে H2SO4, ঠিক আছে, HNO3 নয়, কিন্তু HNO3 প্লাস H2SO4 নয়, ওটা নাইট্রোজেন করতে গেলে। সালফোনেশন করতে গেলে শুধু H2SO4 দেবো, হিট আপ করবো, SO3H তৈরি হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে কে সালফার ট্রাই অক্সাইডটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে। সালফার ট্রাই অক্সাইড কিভাবে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে আগের দিনে একটু বলেছিলাম, আজকে আমি আবার বলছি। আগে জেনারেশন দেখ, H2SO4 সেটা SO3 দেবে, HSO4 মাইনাস দেবে আর H3O প্লাস দেবে। ঠিক আছে, এবার এই SO3টা কিভাবে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, তাহলে আগের দিন বলেছিলাম যারা যখন ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল SN1 SN2 যখন পড়িয়েছিলাম তার আগে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল সম্বন্ধে বলেছিলাম। কি বলেছিলাম, ইলেকট্রোফাইল মানে যারা হচ্ছে ইলেকট্রন লাভিং। তাহলে কারা ইলেকট্রন লাভিং হবে, যারা পজিটিভলি চার্জ সিচুয়েশনে থাকবে তারা ইলেকট্রন লাভিং হবে, এটা তো অবভিয়াস। কিন্তু আরেকটা নিউট্রাল স্পিসিসও ইলেকট্রন লাভিং হতে পারে যদি সেই নিউট্রাল স্পিসিসে ভ্যাকেন্ট অরবিটাল থাকে। ঠিক আছে, তাহলে সে তার ভ্যাকেন্ট অরবিটালে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারবে, এটা একটা হতে পারে, এটাও হতে পারে। আর কি হতে পারে, যদি কোনো একটা অ্যাটম যার আশেপাশে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট রয়েছে, তার ফলে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট রয়েছে, তার ফলে সেই হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা ওই পার্টিকুলার সেন্টার থেকে ইলেকট্রন ডেনসিটি পুল করে নিয়ে ওখানে হাইলি ডেল্টা পজিটিভ সেন্টার তৈরি করছে, তাহলে সেই প্রসঙ্গে চলে যায়। তাহলে ইলেকট্রোফাইলের প্রসঙ্গ হয়ে গেল। এবার আমি SO3H এর প্রসঙ্গে আসি। SO3H কেন বলছি, SO3 এর প্রসঙ্গে আসি। তো যদি SO3 সালফার ট্রাই অক্সাইডের দিকে তাকাস, সালফার ট্রাই অক্সাইডের সাথে সালফারের রেসপেক্টে এমনিতে অক্সিজেন সালফার সেম গ্রুপে, কিন্তু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটিটা 3.5, সালফারের 2.5 বা এরকম সামথিং কিছু, মানে অক্সিজেনের থেকে অনেকটাই ইলেকট্রোনেগেটিভিটি কম, ইভেন দো অক্সিজেন আর সালফার পিরিয়ডিক টেবিলে একই গ্রুপে। যাই হোক, তো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটিটা এমনি সালফারের থেকে অনেকটা হাই, এবার সালফারের সাথে 3টে অক্সিজেন লেগে রয়েছে। এই 3টে অক্সিজেন বিশাল হাইলি এর কাছ থেকে ইলেকট্রন ডেনসিটি পুল করে এটা ডেল্টা নেগেটিভ সেন্টার হয়ে রয়েছে, এবং সালফারটা আসলে ডেল্টা পজিটিভ সেন্টার। এবার বেনজিন রিং যেই আসবে, বেনজিন রিং এর পাই ইলেকট্রন ডেনসিটিটা এই সালফার সেন্টারটাকে খুব পছন্দ হবে। সালফার সেন্টার অ্যাটাক করবে, এদিকে একটা অক্সিজেনের বন্ড পোলারাইজ ওইদিকে খুলে যাবে, কারণ সালফার আর অক্সিজেনের যে বন্ডে যেখানে অ্যান্টিবন্ডিং ইলেকট্রনটা দিচ্ছে, পাই অ্যান্টিবন্ডিং ইলেকট্রনটা দেবে, সালফার আর অক্সিজেনের যে পাই বন্ডিংটা, সেই পাই বন্ডিংটা ওপেন হয়ে যাবে। তারপরে তো বাকি রিঅ্যাকশন মেকানিজম আমরা দেখছি। দেখ, তাহলে এইটা অন করে সালফার সেন্টার অ্যাটাক করছে, তাহলে সালফারের গায়ে ডাইরেক্টলি পজিটিভ চার্জ না লেখা থাকলেও সালফারটা এখানে হাইলি ডেল্টা পজিটিভ সেন্টার। ঠিক আছে, সালফারটা হলে এখানে ডেল্টা পজিটিভ সেন্টার। ঠিক আছে, ডেল্টা পজিটিভ সেন্টার অ্যাটাক করলে SO3 মাইনাস কেন লিখেছে, এই যে বললাম এখানে পাই অ্যান্টিবন্ডিং এ দিচ্ছে, সালফার আর অক্সিজেনের পাই বন্ডিংটাকে ওপেন করে দিল। অক্সিজেনের দিকে বন্ড যদি খুলে তাহলে অক্সিজেনের মধ্যে নেগেটিভ চার্জ, তাহলে একটা অক্সিজেন নেগেটিভলি চার্জ, তাহলে SO3 মাইনাস। এবার যেভাবে যা হলো হলো SO3 মাইনাস। এবার এই যে এখানে HSO4 মাইনাসটা তৈরি হয়েছিল, সেই HSO4 মাইনাসটা এসে হাইড্রোজেনটাকে তুললো, অ্যারোমেটিসিটিটা ব্যাক করে দিল, ইভেন দা এখন এটা SO3 মাইনাস হয়েই রয়েছে। এই SO3 মাইনাসটা যেহেতু অ্যাসিডিক মিডিয়ামেই দিয়েছিস, H2SO4 মিডিয়ামেই দিয়েছিস, ওই SO3 মাইনাসের অক্সিজেনের নেগেটিভ চার্জটা
এই অ্যাসিডিক সলিউশন থেকে একটা H প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করে নিয়ে SO3H দিয়ে দেবে, ঠিক আছে? একটা H প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করে নিয়ে SO3H দিয়ে দেবে। তাহলে এটা আমরা পড়ে নিলাম, হয়ে গেল 3টে কমপ্লিট। 4 নম্বরে দুটো আছে বললাম, 4 নম্বরে দুটো আছে মধ্যে প্রথমটা আছে আমার ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন। নাম শুনেই বুঝতে পারছিস অ্যালকাইল গ্রুপ ঢুকবে। যখন জিওসিতে হাইড্রোকার্বনের নোমেনক্লেচার শিখিয়েছিলাম, সেখানে অ্যালকেন থেকে কিভাবে অ্যালকাইল গ্রুপ লিখতে হয় সেটা শিখিয়েছিলাম, সেই অ্যালকাইল গ্রুপ ঢুকবে। CH3 CH2 CH3 মানে মিথাইল, ইথাইল, প্রোপাইল এরকম টাইপের গ্রুপ ইনসারশন হবে। কিছু ইস্যু আছে, সেই ইস্যুতে আসবো, আগে মেকানিজমটা বুঝতে শিখি, তবে তো তার ইস্যুকে নিয়ে আমরা আলোচনা করবো, তাই না? তাহলে দেখি এখানে কি ঢুকবে। দেখ এখানে আগে রিয়েজেন্ট চিনি। রিয়েজেন্ট কি বলছে? বলছে এখানে RX ইউজ করব, মানে হ্যালো অ্যালকেন ইউজ করব, অনাদ্র AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, মানে তোকে লুইস অ্যাসিড ইউজ করতে হবে, ঠিক আছে? অবশ্যই লুইস অ্যাসিড ইউজ করতে হবে। অনাদ্র AlCl3, জল নেই, অনাদ্র অ্যানহাইড্রাস আর কি। এখানে দেখ এতক্ষণ আগে যে অ্যালকাইল যে ইলেকট্রোফাইলটা সেটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়ে নিজে ঢুকে পড়ছিল। এখানে কি দেখতে পাচ্ছিস? এখানে হাইড্রোজেনকে, বেনজিন রিং এ যে হাইড্রোজেনটা আছে, বেনজিন রিং এ সেই হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে কে ঢুকে পড়েছে? বেনজিন রিং এ হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে আর ঢুকেছে, মানে আর প্লাস এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। আর প্লাস এখানে কিভাবে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে? এই দেখ সেম ওয়েতে আগের বার যেমন FeCl3 কে ক্লোরিনের লোন পেয়ে একটা ইলেকট্রন ডেনসিটি দিয়েছিল লুইস অ্যাসিড বলে, এটা লুইস অ্যাসিড বলে ক্লোরিনের ইলেকট্রন ডেনসিটি মানে নিজের ইলেকট্রন ডেনসিটিটা অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট অরবিটালে পুশ করবে, সেম ওয়েতে ইলেকট্রোফাইলটা জেনারেট করবে। ইলেকট্রোফাইল জেনারেশনটা দেখ ওই ক্লোরিনের যে ইলেকট্রোফাইলটা ছিল না তার মতনই, Cl প্লাস জেনারেশনের মতনই। সেখানে Cl বন্ড Cn ছিল, FeCl কে দিয়েছিল, এখানে Cl বন্ড Cl না হয়ে R বন্ড Cl, R বন্ড Cl হওয়ার পর যদি এখানে AlCl3 থাকে, সেম ভাবে না এর যে ইলেকট্রন ডেনসিটি একে দিল R বন্ড Cl, Cl হয়ে গেল পজিটিভ চার্জ, এখানে AlCl3 এই পার্টটা হয়ে গেল নেগেটিভ চার্জ, এই বন্ডটা এদিকে হ্যাঁ এদিকে ব্রেক করবে, তাহলে এই বন্ডটা যদি এদিকে ব্রেক করে তাহলে এখানে R প্লাস, আর এখানে কি তৈরি হয়ে গেল? AlCl4 মাইনাস, আগেরটার মতনই। তাহলে বলেছিলাম ইলেকট্রোফাইল যেই জেনারেট করবে সেই আমার এখানে একটা বেসও জেনারেট করবে। এবার এখানে ব্যাপারটা হচ্ছে এই অ্যালকাইল গ্রুপটা হচ্ছে একটা কার্বনের চেন, তাহলে এই অ্যালকাইল গ্রুপ যেটা তৈরি হলো, মানে অ্যালকাইলের মাথায় যে পজিটিভ চার্জ তৈরি হলো বা এই যে ইলেকট্রোফাইলটা তৈরি হলো, এটা আসলে কি? এটা আসলে একটা কার্বোক্যাটায়ন। কেউ কেউ ভাবছিস আবার সেই কার্বোক্যাটায়ন এলো, হ্যাঁ ঠিক, তাহলে কিছু করার নেই। এখানে যে আর প্লাসটা যেটা জেনারেট হচ্ছে ওটা তো আসলে কার্বনের চেন, কার্বনের চেনে কার্বনের মাথায় পজিটিভ চার্জ, তাহলে এখানে একটা কার্বোক্যাটায়ন জেনারেট হলো। তাহলে কার্বোক্যাটায়ন যেই জেনারেট হলো, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আসবে, কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট আসবে, ওইগুলোই অ্যালকাইল গ্রুপের অ্যালকাইলেশনের প্রতিবন্ধকতাটা নিয়ে আসে। যাই হোক, আমরা অ্যালকাইল গ্রুপ জেনারেট করে ফেললাম, মানে আর প্লাস আমরা জেনারেট করে ফেললাম। এবার দেখ এ পয়েন্টে 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কতটা আমি এক্সপ্লেন করছি, আগে মেকানিজমটা দেখ। সেম ওয়েতে আর প্লাস কে ধরলো, আর প্লাস দিয়ে সিগমা কমপ্লেক্স তৈরি হলো, ওখানে AlCl4 মাইনাস যেটা তৈরি হয়েছিল সেই AlCl4 মাইনাসটা এসে কি করেছে? AlCl4 মাইনাসটা এসে অ্যালকাইল গ্রুপটাকে তুলে নেবে। কি হলো ব্যাপারটা? আচ্ছা, দুভাবেই করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি ভাবছি এটা পরের লাইনটা 2 ডিগ্রি 3 ডিগ্রি আর 1 ডিগ্রিটা এক্সপ্লেন করেছে, ঠিক আছে? মেকানিজমের কথায় আসছি। যদি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয় সেক্ষেত্রে ডাইরেক্ট আর প্লাস কে ধরছে, আর যদি অ্যালকাইল হ্যালাইডটা যেটা RX না হয়েছে সেটা যদি 1 ডিগ্রি হয় এভাবে হবে। কেন 1 ডিগ্রি 2 ডিগ্রিতে কি হচ্ছে আমি এক্সপ্লেন করবো, যেহেতু বললাম এই চ্যাপ্টারগুলো পড়াতে আমার টাইম লাগবে। তো যেভাবেই হোক না কেন সেম হাইব্রিড তৈরি হলো, মেকানিজমটা আমি এক্ষুনি এক্সপ্লেন করছি। যেভাবেই তৈরি হোক না কেন আমার সিগমা কমপ্লেক্সটা সেম তৈরি হয়েছে, এখানেও যে সিগমা কমপ্লেক্সটা, এখানেও সেম সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে, কিন্তু কেন একটু মেকানিজমে ভেরিয়েশন আনা হয়েছে, এখানে কেন ডাইরেক্ট অ্যালকাইল গ্রুপকে অ্যাটাচ হয়েছে, এখানে কেন এইভাবে করেছে, তো সেটা আমি এক্সপ্লেন করছি। তৈরি হলো সিগমা হাইব্রিডটা একই রকম তৈরি হলো, রেজোনেন্স হাইব্রিড। রেজোনেন্স হাইব্রিডে যেই তৈরি হয়েছে AlCl4 মাইনাস তৈরি হয়েছে, সেই AlCl4 মাইনাস হাইড্রোজেনটাকে নিয়ে আর গ্রুপটাকে এখানে ঢুকিয়ে দিল, তাই তো? এবার 2 ডিগ্রি 3 ডিগ্রি আর 1 ডিগ্রির জন্য ওখানে একটু ডিফারেন্স কেন করেছে, তাই না? 2 ডিগ্রির জন্য বা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে যদি স্টার্ট করে আর প্লাস কে ডাইরেক্ট ধরিয়েছে, না তো এখানে এরকম করে জেনারেট করেছে। তার রিজনটাই যে বললাম কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন যেই তৈরি হবে, কার্বোক্যাটায়ন তৈরি হলেই তার স্টেবিলিটি ফ্যাক্টরকে নিয়ে আমাদের ভাবতে হবে। যদি আমরা 2 ডিগ্রি, ধর এখানে ক্লোরিন আছে, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে আমরা যদি করি রিঅ্যাকশন CH3 এখানে 1 2 3 এখানে একটা হাইড্রোজেন থাকবে, রাইট? এটা যদি আমার ক্লোরিনটা তার ইলেকট্রন ডেনসিটি একটা AlCl3 কে দিল, তারপরে এরপরে এদের মধ্যে একটা বন্ড তৈরি হবে, তাহলে ক্লোরিনের সাথে AlCl3 এর একটা বন্ড তৈরি হলো, এখানটা নেগেটিভ চার্জ এখানটা পজিটিভ চার্জ, এমনি তো হবে। অথবা যদি আমরা একটা 3 ডিগ্রি নিই, 3 ডিগ্রি নিলেও এরকম একটা হবে ব্যাপারটা। এখানে সেই AlCl3 কে ইলেকট্রন ডেনসিটিটা দিল, তাহলে এখানে নেগেটিভ চার্জ এখানে পজিটিভ চার্জ। এবার ঘটনাটা কি ঘটাচ্ছে, দুটোর থেকে আমি কার্বোক্যাটায়ন তৈরি করব। এই বন্ডটা এদিকে ব্রেক করালাম, এই বন্ডটা এদিকে ব্রেক করালাম,
যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেই কার্বোক্যাটায়নটা এখান থেকে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে কিরকম দেখতে হবে? CH পজিটিভ চার্জ, দুটো মিথাইল গ্রুপ CH3 এবং CH3, এখান থেকে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে কি হবে? একটা টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। আমরা খুব ভালো করেই জানি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন গুলো রিলেটিভলি স্ট্রং স্টেবল হবে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে। কেন রিলেটিভলি বেশি স্টেবল হবে? কারণ এখানে তিনটে মিথাইলের প্লাস আই ইফেক্ট আছে। শুধু তিনটে মিথাইলের প্লাস আই ইফেক্ট আছে তাই নয়, হাইপার কনজুগেশন ইফেক্ট আছে, কারণ এগুলো আলফা কার্বন, কার্বোক্যাটায়নিক কার্বনের রেসপেক্ট এগুলো সব আলফা কার্বন। আলফা কার্বনে তিন করে টোটাল 9টা আলফা হাইড্রোজেন আছে, 9টা হাইপার কনজুগেটিং স্ট্রাকচার। বা উপরে 2 ডিগ্রিটার দিকে যদি তাকাই, এখানে দুটো প্লাস আই ইফেক্ট আছে, দুটো আলফা কার্বন আছে, দুটো আলফা কার্বনের টোটাল 6টা আলফা হাইড্রোজেন, তাহলে 6টা হাইপার কনজুগেটিং স্ট্রাকচার। তো 2 ডিগ্রি আর 3 ডিগ্রি যে কার্বোক্যাটায়ন গুলো, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি যে কার্বোক্যাটায়ন গুলো সেগুলো রিলেটিভলি স্টেবল। তাহলে রিলেটিভলি স্টেবল কার্বোক্যাটায়ন মিডিয়ামে তৈরি হবে। এই কার্বোক্যাটায়ন গুলো মিডিয়ামে তৈরি হবে। এই কার্বোক্যাটায়ন গুলো যেহেতু মিডিয়ামে তৈরি হবে, যদি এখানে বেনজিন রিং আসে রিয়াকশন করতে চায়, এটা এই তৈরি হওয়া কার্বোক্যাটায়নের সাথে সে রিয়াকশন করতে পারবে। ঠিক আছে, তৈরি হওয়া কার্বোক্যাটায়নিক সেন্টারের সাথে সে রিয়াকশন করতে পারবে। দুবার দেখেছি আমি বেনজিন রিং এর কি বলে, উপরে একটা রেজোনেন্স স্ট্রাকচারকে নিচের একটা রেজোনেন্স স্ট্রাকচার, এটা দেখানোর জন্য তুই যে কোনো রেজোনেন্স স্ট্রাকচার নেই না কেন, রিয়াকশন একই হবে, চিন্তা নেই। আচ্ছা, দুটো ইকুইভ্যালেন্ট। তাহলে এই কার্বোক্যাটায়ন গুলো রিয়াকশন মিডিয়ামে তৈরি হচ্ছে কারণ 2 ডিগ্রি আর 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন গুলো কম্পারেটিভলি স্টেবল, সেই কারণেই কার্বোক্যাটায়ন গুলো তৈরি হবে। তাই আর প্লাস এর সাথে ডাইরেক্ট রিয়াকশন দেখিয়েছে, কারণ এই আর প্লাস গুলো তৈরি হচ্ছে। কিন্তু যখনই তুই 1 ডিগ্রি নিয়ে নিচ্ছিস, টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে CH3Cl, তুই যে 1 ডিগ্রি নিয়ে নিবি, এটার সাথে যখন AlCl3 বন্ড করলো, মানে ক্লোরিন ইলেকট্রন ডেনসিটি দিল, নেগেটিভ চার্জ এটা পজিটিভ চার্জ, এটা যদি ব্রেক করে, এটা ব্রেক করলে এখান থেকে কি তৈরি হবে? এটা ব্রেক করলে একটা CH3+ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন গুলো যেহেতু লেস স্টেবল, এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা রিয়াকশন মিডিয়ামে ভালো করে তৈরিই হতে চাইবে না। রিয়াকশন মিডিয়ামে যদি এটা ভালো করে তৈরি না হতে চায়, মানে ফ্রি কার্বোক্যাটায়নটা যদি তৈরি না হতে চায়, তাহলে বেনজিন রিংটা ধরবে কাকে? সে কারণে এটাকে আমরা এইভাবে দেখাতে পারছি না। এটা দেখানোর আমাদের কাছে সবথেকে বেস্ট উপায় কি? এটা দেখানোর আমাদের কাছে সবথেকে বেস্ট উপায় হচ্ছে যে এই কার্বোক্যাটায়নটা ফর্ম হচ্ছে না হঠাৎ করে, এটা নাম হচ্ছে আমার লাভ ছিল, হ্যাঁ, কার্বোক্যাটায়নটা এইভাবে হঠাৎ করে তৈরি হয়ে যাচ্ছে না। 2 ডিগ্রি 3 ডিগ্রিতে যেহেতু স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারছিল তাই করছিল, কিন্তু এক্ষেত্রে কি হলো, একটা বেনজিন রিং এসে এই বিষয়টাকে ফেসিলিটেট করলো। বেনজিন রিং এর পাই ইলেকট্রন ডেনসিটি এসে এটাকে ইনফ্লুয়েন্স করলো যে আমি এই কার্বন সেন্টারটাকে ধরবো, এটা এদিকে বন্ড ব্রেক করবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার এই কার্বন সেন্টারটাকে ধরতে চাইবেই বা কেন? এই কার্বন সেন্টারটাকেও ধরতে চাইবেই বা কেন? কারণ কার্বনটা ক্লোরিনের সাথে অ্যাটাচড। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে কার্বনের মাথায় ডেল্টা পজিটিভ। বেশ, শুধু কি ক্লোরিনের সাথে অ্যাটাচ তা নয়, Cl+ এর সাথে অ্যাটাচড, তাহলে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি আরো বেড়ে গেছে। তাহলে এই কার্বনটা আসলে ডেল্টা পজিটিভ সেন্টার হয়ে আছে, তাই এই সেন্টারটা ভালো করে এখানে অ্যাটাক করে এটাকে খুলে দেবে। কারণ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল তৈরি হতে পারছে না, সেই কারণে কার্বোক্যাটায়নটাকে বেনজিন রিং এসে ফেসিলিটেট করলো, ওর কাছ থেকে ছাড়িয়ে নিল। আর 2 ডিগ্রি 3 ডিগ্রি সাবস্ট্রেট নিয়ে স্টার্ট করলে 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, সেই কার্বোক্যাটায়নটা স্টেবল বলে রিয়াকশন মিডিয়ামে ওটা R+ হিসেবে তৈরি হবে। এই কারণে দুটো মেকানিজমে একটু ভেরিয়েশন রেখেছে ওরা। ঠিক আছে, এই কারণে মেকানিজমে একটু ভেরিয়েশন রেখেছে এই দুটো। ঠিক আছে, 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের জন্য, 1 ডিগ্রি ও মিথাইল হ্যালাইডের জন্য এই ঘটনাটা ঘটবে। কারণ আমি মিথাইল হ্যালাইডটা দিয়ে দেখালাম 1 ডিগ্রি হলেই হলো। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কি আগে এক্সপ্লেন করেছি। এবার অ্যাসাইলেশনে COR গ্রুপ ঢুকবে বেনজিন রিং এ। ঠিক আছে, এখানে অ্যাসাইলিয়াম কার্বোক্যাটায়ন তৈরি হবে, এখানে রেজোনেন্সের কনসেপ্ট লাগবে। তাহলে এখানে কি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে? এই একটা কম্পাউন্ড অ্যাসাইলিয়াম কার্বোক্যাটায়ন। কিভাবে তৈরি হবে আসছি। কে ঢুকছে দেখ বেনজিন রিং এ? COR বলে একটা গ্রুপ ঢুকছে। রিএজেন্ট হিসেবে সেই অনাদ্র AlCl3 আর RCOCl অ্যাসিড ক্লোরাইড ইউজ করতে হলো। ঠিক আছে, RCOCl আমরা ইউজ করলাম, সেখান থেকে আমাদের কার্যকরী ইলেকট্রোফাইল হিসেবে আমাদের অ্যাসাইলিয়াম কার্বোক্যাটায়ন বা অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হলো। এই অ্যাসাইলিয়াম আয়নটা কিভাবে তৈরি হয়? এক্স্যাক্টলি আগের বার যেভাবে তৈরি হয়েছিল সেম ভাবেই তৈরি হবে। আগের বার RCl নিয়েছিলাম, এবার RCOCl নিলাম, এইটুকু তো ডিফারেন্স। আগের বার আমরা RCl নিয়েছিলাম, এবার আমরা RCOCl নিলাম। কনসেপ্ট যদি বুঝে গিয়ে থাকিস, কোনো জিনিসটাই তোর কাছে নতুন নয়। আগের বার RCl, এবার RCOCl। সেম ভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়েছি, তার সাথে বন্ড করলো নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। একটা স্টেপ আমি স্কিপ করে দিলাম, যে ইলেকট্রন ডেনসিটি যে দিল, লোন পেয়ারটা দিল, ওটা আমি স্কিপ করে গেলাম। ওটা অনেকক্ষণ ধরে দেখালাম বলে আর দেখাচ্ছি না। এই বন্ডটা সেম ওইতে দিকে ক্লিভ করবে, এদিকে আর, এটাকে প্লেন ভাবে লিখলাম। ঠিক আছে, যেটা উপরে, এবার এটা এইভাবে লিখতে পারতাম, মানে এটাকে আমি এভাবে লিখতেই পারতাম। আর এই বন্ডটা ক্লিভ করেছে বলে কার্বনের মাথায় পজিটিভ চার্জ, এটার থেকে এটা দেখতে ভালো, আমার রেজোনেন্স করতে সুবিধা হবে। এরকম হলো কার্বনের মাথায় পজিটিভ চার্জ। ঠিক আছে, এটা অ্যাসাইলিয়াম কার্বোক্যাটায়ন বললাম বা অ্যাসাইলিয়াম আয়ন বললাম। এই অ্যাসাইলিয়াম কার্বোক্যাটায়নটা হাইলি স্টেবল। ওয়াই? তুই বলবি যে কার্বনের সাথে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট লেগে রয়েছে, কার্বনের সাথে যদি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট লেগে থাকে, তাহলে ওই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা কার্বনের কাছ থেকে
এমনি কার্বনটা পজিটিভ চার্জ, ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনটা যদি কার্বনের থেকে আরো যদি ইলেকট্রন ডেন্সিটি পুল করে, তাহলে ওই কার্বনের মাথায় পজিটিভ চার্জ ইলেকট্রন ডেন্সিটিটা বা পজিটিভ ইলেকট্রন ডেন্সিটি বলছি সরি, পজিটিভ চার্জ ডেন্সিটিটা আরো বাড়বে, মানে কার্বোক্যাটায়নটা আরো আনস্টেবল হবে। কার্বোক্যাটায়ন কি চাইছে, ওকে কেউ ইলেকট্রন ডেন্সিটি দিয়ে নিউট্রাল করুক, তাহলে ওকে নিউট্রাল করার মতো কেউ পাচ্ছে না। তোর তো মনে হচ্ছে তাই, পাচ্ছে না মানে তোর তো মনে হচ্ছে সেটাই, যে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন কার্বনের কাছে ইলেকট্রন ডেন্সিটি টেনে ওটাকে আনস্টেবল করবে। আসলে ঘটনাটা ভাবতে হবে কি, অক্সিজেনের যে লোন পেয়ার রয়েছে, অক্সিজেনের লোন পেয়ারটা এখানে ইলেকট্রন ডেন্সিটিটা পুশ করে দেবে, ঠিক আছে। এই অক্সিজেন ইলেকট্রন ডেন্সিটিটা যেখানে পুশ হয়ে গেলে এখানে যে রেজোনেটিং স্ট্রাকচারটা তৈরি হবে এটা, তাহলে এই দুটো রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে। এই দুটো রেজোনেটিং স্ট্রাকচারের জন্য এই কার্বোক্যাটায়নটা হাইলি স্টেবল, ঠিক আছে। রেজোনেন্সের জন্য অক্সিজেনের লোন পেয়ারটা রেজোনেন্সে ইনভলভ হচ্ছে, এই কারণে অ্যাসাইলিয়াম কার্বোক্যাটায়নটা নিজেই হাইলি স্টেবল, এবং অ্যাসাইলিয়াম কার্বোক্যাটায়নে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। যেটা অ্যালকাইল মানে আগেরটাই অ্যালকাইলেশনে যে আর প্লাস কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, ওই পার্টিকুলার কার্বোক্যাটায়নে কিন্তু তোর রিঅ্যারেঞ্জমেন্টের একটা চান্স থাকবে, ওটাই ওর ড্রব্যাকের আন্ডারে পড়বে। মনে রাখবে অ্যাসাইলিয়াম কার্বোক্যাটায়নে কিন্তু কোনো এরকম রিঅ্যারেঞ্জমেন্টের চান্স নেই, এবং অ্যাসাইলিয়াম কার্বোক্যাটায়নের এই রেজোনেন্সটা ভালো করে তাকাতে হবে, এটা একটা কোশ্চেন হতে পারে, হয়তো পাবি, প্রিভিয়াস ইয়ার দেখলেই পাবি যে অ্যাসাইলিয়াম কার্বোক্যাটায়ন কেন রিঅ্যারেঞ্জমেন্ট হয় না, কারণ অ্যাসাইলিয়াম কার্বোক্যাটায়ন ইটসেলফ রেজোনেন্সের জন্য হাইলি স্টেবল, তাই ওর রিঅ্যারেঞ্জমেন্টের দরকার হয় না ফার্দার স্টেবিলিটির জন্য। যেটা আর প্লাস যেটা আছে ওর রিঅ্যারেঞ্জমেন্টের পজিশন থাকলে রিঅ্যারেঞ্জমেন্ট করবে, দেখাবো সবই। এবার সেম হয়তো আর অক্সিজেন প্লাসে অ্যাটাক করলো, এরকম করে যেরকম রেজোনেন্স হওয়া উচিত তাই হয়েছে, এবং এখানে LCl4- তৈরি হয়েছে। দেখ বললাম কার্বোক্যাটায়ন তৈরি হলেই আমার এটা তৈরি হবে LCl4- বেস তৈরি হবে, সেই বেসটা এসে হাইড্রোজেনটাকে তুলে নিয়ে এটা ব্যাক করে দিল। এই তো আমার মেন যে 5 ধরনের রিয়াকশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এই রিয়াকশন গুলো কিন্তু আবার ভবিষ্যতে পাবি পরের সেমিস্টারগুলোতে অর্গানিক যখনই হবে। এই কটা আমার মেন ছিল। আমি দ্রুত বিক্রিয়াতে যাচ্ছি, এবার আমাকে দেখতে হবে তোর বইয়ে ফ্রিডেল-কার্ভস অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশনের যে ড্রব্যাকটা সেটা কোন জায়গাটায় দিয়েছে। এরপরে তো না হয় অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপের দিকে আমি চলে যাব। ফার্স্ট সাবস্টিটিউশনটা আমরা বলে নিলাম। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমরা এখন কি করলাম, বেনজিন রিং এ প্রথম সাবস্টিটিউশনটা এলো, যে বেনজিন রিং এ ফার্স্ট NO2 বা বেনজিন রিং এ ফার্স্ট ক্লোরিন বা বেনজিন রিং এ ফার্স্ট SO3H, অ্যালকাইল গ্রুপ আর ঢুকলো বা COR, ফার্স্ট সাবস্টিটিউশনটা এলো হাইড্রোজেনের বদলে। এরা থাকার পর যদি সেকেন্ড সাবস্টিটিউশন আসতে চায়, তাহলে সেকেন্ড সাবস্টিটিউশনটা ফার্স্ট সাবস্টিটিউশন চলে এলেই বেনজিন রিং এ অর্থ মেটা প্যারা 3টে পজিশনে সৃষ্টি হয়। তাহলে সেকেন্ড সাবস্টিটিউশনটা যখন আসবে, সেই সেকেন্ড সাবস্টিটিউশনটা অর্থ মেটা প্যারার মধ্যে কোন পজিশনে ঢুকবে সেটা আমাদের আলোচনা করতে হবে। ওখানেই আমরা অর্থ প্যারা ডাইরেক্টিং ব্যাপারটা বুঝবো, বা ডিরেক্টিং যাই বুঝবো, ওরিয়েন্টেশন ইফেক্ট কোথায় ওরিয়েন্টেড করছে। কিন্তু তার আগে অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশনের যে প্রবলেম সেটাকে তো পড়াশোনা করতে হবে, সেটা তোর এই বইয়ে কোন জায়গাটায় দিয়েছে একটু দেখি। আচ্ছা যাই হোক, আগের দিন বেনজিন রিং এর যে রিয়াকশন গুলো আমি বললাম না, এইগুলো আমি স্কিপ করে গেছিলাম। বেনজিন রিং এর রিয়াকশন বললাম আগে মেকানিজম দেখি তারপরে পড়বো, তো আগে রিয়াকশন গুলো বলে নিয়েছে তারপরে মেকানিজম দিয়েছে। তাহলে এবার এই রিয়াকশন গুলো কোনো ব্যাপার নয়। বেনজিন রিং এর ক্লোরিনেশন রিএজেন্ট চিনে গেছিস, ডাইরেক্ট করে নিতে পারবি। ব্রোমিনেশন সেম ওয়েতে, ওখানে যদি FeCl3 লাগে এখানে FeBr3 লাগবে। নেক্সট যদি আমরা এখানে চলে আসি আয়োডিনেশন, আয়োডিনেশনটা একটু অন্যরকম হবে, ওখানে I2 দিয়ে HNO3 দিতে হবে, কারণ আয়োডিনেশন ওখানে রিয়াকশনটা একটু উভমুখী হয়ে যায়, সেই কারণে আয়োডিনেশনটা একটু অনুঘটক ইউজ করতে হবে। আচ্ছা এগুলো কেন লাগে, প্রথম পয়েন্ট আমাদের হ্যালোজেনটা কেন লাগছে, হ্যালোজেনের ক্লোরাইড বা লুইস অ্যাসিডটা কেন লাগছে, কারণ লুইস অ্যাসিডটা আমার ইলেকট্রোফাইলটা তৈরি করতে কাজে লাগছে, ঠিক আছে। এইগুলোকে আমরা বলি হ্যালোজেন ক্যারিয়ার, ঠিক আছে, এই পয়েন্টটা পড়বি। আচ্ছা ফ্লুরিনেশন অত্যন্ত তীব্রভাবে সংঘটিত হয়, তাই প্রত্যক্ষ পদ্ধতিতে বেনজিনের ফ্লুরিনেশন আমরা করতে পারবো না। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড করে আমরা ওখান থেকে বানাবো, একটু ঘুরিয়ে প্রসেসে করতে পারবো, ডাইরেক্ট এখানে ফ্লুরিনেশন করা যাবে না। ক্লোরিনেশন ব্রোমিনেশন যেমন আমরা করতে পারলাম। আচ্ছা কি হচ্ছে, হ্যালোজেনেশন বিক্রিয়াতে বেনজিন বলে কয়টি হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হবে তা বিক্রিয়াতে ব্যবহৃত হ্যালোজেনের পরিমাণের উপর নির্ভর করে। ভালো করে দেখবি, যদি 1 মোল ক্লোরিন দিই তাহলে মনোক্লোরো সাবস্টিটিউটেড হবে। 1 মোল ক্লোরিন দেওয়া হচ্ছে, একটা ঢুকেছে, সেকেন্ড মোল যেই দেবো সেকেন্ড সাবস্টিটিউশনটা হবে। 2 মোল দিলে কিন্তু 2 মোল ব্যবহার করে বেশি সময় ধরে বিক্রিয়া ঘটালে অর্থ এবং প্যারা ডাইক্লোরো বেনজিন উৎপন্ন হবে, ঠিক আছে। অর্থ আর প্যারাতে হলো, মেটাতে কেন হলো না সেটা তো ওরিয়েন্টিং ইফেক্ট আমরা পড়বো, কিন্তু তার আগে ওটাই বলছে 1 মোল দিলে একটাই সাবস্টিটিউশন ঢুকবে। যদি বেনজিন রিংটা 1 মোল নিই আর ক্লোরিনটা যদি 2 মোল নিই তাহলে কিন্তু আমার ডাইক্লোরো সাবস্টিটিউটেড কম্পাউন্ড তৈরি হবে, এটাই বলতে চেয়েছে। সেম ওয়েতে যদি 6 মোল নিয়ে 6টা হাইড্রোজেনে রিপ্লেস হয়ে গেছে, এটাই বলতে চাইলো। হলো এখানে Cl2 হ্যালোজেন ক্যারিয়ার হিসেবে কাজ করে। এবার যদি ক্লোরিন দিয়ে যদি উজ্জ্বল সূর্যালোকে হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে যদি রিয়াকশন করা হয়, এখানে দেখ বেনজিন রিং এর পাই বন্ড গুলো খুলে গেছে। এটা ভালো করে দেখ, এখানে দেখ ক্লোরিন দিয়েছে 3 মোল, এবার এখানে হ্যালোজেনে অনুঘটক দেয়নি, সূর্যালোকে ইউজ করেছে, সব খুলে গেছে। এটাকে আমরা বলি বেনজিন হেক্সাক্লোরাইড BHC, ঠিক আছে। BHC বলে একটা যৌগ তৈরি হয়। আচ্ছা এই গ্রিগনার রিয়েজেন্টের রিয়াকশনটা গ্রিগনার রিয়েজেন্ট প্রিপেয়ার হলো,
ব্রোমিন ছিল আগের দিন দেখেছিলাম না, RBr বা RX এ যদি Mg শুষ্ক হিসাব দিয়ে রিয়াকশন করি তাহলে RMgX তৈরি হয়, আর এর জায়গায় তুই যদি বেনজিন রিং নিস তাহলে বেনজিন রিং MgBr তৈরি হবে। তাহলে RMgX এ যখন জল দিয়ে দিই তখন ওটা RH এ কনভার্ট হয়ে যায়। তাহলে যদি বেনজিনে MgBr আছে, জল দিয়ে দিই তাহলে বেনজিন রিং এ হাইড্রোজেন, কারণ বেনজিন রিং এ যে জায়গাটায় হাইড্রোজেন, বেনজিন রিং এ যে জায়গাটায় হাইড্রোজেন ছিল সেই জায়গাটায় MgBr ঢুকেছিল, সেই জায়গাটাতে আবার হাইড্রোজেন ব্যাক করে গেল, দ্যাট মিন্স আবার C6H6 বেনজিনই ব্যাক করে আসছে। এই কিছু জিনিস এখানে বলেছে, বলা হলো। নাইট্রেশন অলরেডি আমরা নাইট্রেশন দেখে নিয়েছি। নাইট্রেশনের ক্ষেত্রে কি করতে হয়, গাঢ় HNO3 গাঢ় H2SO4 দিয়ে রিয়াকশন করলে NO2 ঢুকে যায়, H2SO4 দিয়ে যদি রিয়াকশন করা হয় তাহলে SO3H ঢুকে যায়, এক্ষুনি পড়ে ফেলেছি আর এটার কিছু বলার নেই। নেক্সট কি বলেছে দেখ, নেক্সট আমাদের ফিডেল ক্রাফটস, ফিডেল ক্রাফটসে যদি C6H6 এর সাথে RX দিয়ে অনাদ্র LCl দিয়ে রিয়াকশন করে RX ঢুকছে, তাহলে CH3Cl দিলে কি হবে, CH3 ঢুকলো। বা আমি যদি এরকম একটা আইসোপ্রোপাইল রিং নিই, আইসোপ্রোপাইল রিং নিয়ে যদি রিয়াকশন করি তাহলে এখানটায় কার্বোকাটায়নটা তৈরি হবে, মেকানিজম এক্ষুনি বলে দিয়েছি, সেম জিনিসই। তাহলে এখানে কার্বোকাটায়নটা তৈরি হবে, এই কার্বোকাটায়নের কার্বনটা, এই কার্বোকাটায়নিক কার্বনটাকে বেনজিন রিং ধরেছে, তাহলে এই কম্পাউন্ডটা তৈরি হয়ে যায়, ঠিক আছে। আইসোপ্রোপাইল বেনজিনকে আমরা বলি কিউমিন, ঠিক আছে। কেন কিউমিনের তাহলে আমি দাঁত দিলাম, পরের বছর কিউমিন হাইড্রোপারঅক্সাইড দিয়ে আমাদের রিয়াকশন শিখতে হবে, তাহলে কিউমিন বলি। তাহলে বেনজিন রিংয়ে আইসোপ্রোপাইল গ্রুপ থাকলে সেটাকে আমরা কিউমিন বলি, চিনে রাখ, পরের সেমিস্টারে রিয়াকশনে লাগবে। আচ্ছা দেন এখানে দেখ COCl, তাহলে আর COCl এর জায়গায় CH3 নিয়েছে, তাহলে CH3CO ঢুকেছে। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়েছে, তাতেও CH3CO ঢুকেছে, এরকম লিখেছে। এবার এখানে কি কথাবার্তা বলেছে দেখ, এই যে সীমাবদ্ধতা, এটাই খুঁজছিলাম, এটা আগে দিয়ে দিয়েছে। তাহলে এখানে আরো কিছু ইম্পর্টেন্ট কথা আছে, প্রতিটা পয়েন্ট এখানে পড়তে হবে, কোনো পয়েন্ট বাদ দেওয়া যাবে না, প্রতিটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলেই কম শিখবি না ভালো করে পড়লে। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন সর্বোৎকৃষ্ট অনুঘটক হলো অনাদ্র LCl3। এছাড়া যদি আমি অন্য কোনো লুইস অ্যাসিড যেমন BF3, FeCl3, জিঙ্ক ক্লোরাইড এগুলো ইউজ করি, প্রভৃতি লুইস অ্যাসিড গুলো কাজ করবে। তো লুইস অ্যাসিড কাজ করবে, লুইস অ্যাসিড কারা, যারা H+ ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে তারা লুইস অ্যাসিড। তাহলে যারা প্রোটনিক অ্যাসিড, যারা সলিউশনে H+ আয়ন দেয়, তারা কি অনুঘটক হিসেবে কাজ করতে পারবে না? অবশ্যই পারবে, তারাও পারবে, এটা ইনফরমেশন। নেক্সট কি বলেছে, বিভিন্ন বিক্রিয়ায় উপযুক্ত দ্রাবক নাইট্রোবেনজিন, বিভিন্ন বিক্রিয়াতে নাইট্রোবেনজিনকে আমরা সলভেন্ট হিসেবে ইউজ করি। এটি নিজে ফিডেল ক্রাফট বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কেন করে না একটু বাদে বলবো, ঠিক আছে। আপাতত ইনফরমেশনটা দেখ, এখানে যেহেতু আগে ছকে আছে, আগে দেখতে পেলাম, আগে বলে নি, আবার যদি পরে বলবো ভাব দেখে যদি ভুলে যায় আগে বলি। তাহলে নাইট্রোবেনজিন বিভিন্ন রিয়াকশনে ভালো সলভেন্ট হিসেবে কাজ করে, কিন্তু নাইট্রোবেনজিন নিজে ফিডেল ক্রাফট রিয়াকশনে অংশগ্রহণ করে না। ধ্রুবীয় প্রকৃতির জন্য এর মধ্যে অনাদ্র LCl3 দ্রবীভূত হয়, তাহলে অনাদ্র LCl3 এর মধ্যে দ্রবীভূত হবে, কারণ LCl3 নিজে ধ্রুবীয় পোলার, আর নাইট্রোবেনজিন নিজেও পোলার। নাইট্রোবেনজিন কিভাবে পোলার মেকানিজম আরেকবার দেখাবো বলছি তো, নাইট্রোবেনজিনটা কেন ফিডেল ক্রাফট করে না ওটা আলোচনা করব, ওটা কেন করে না, লাইনটা তো ফ্যাক্ট হিসেবে পড়লি, কেন করে না ওই যে ওরিয়েন্টেশন ইফেক্ট বলবো, রিংকে অ্যাক্টিভেটিং ডিঅ্যাক্টিভেটিং ইফেক্ট বলবো, সেখানে বুঝতে পারবি। আচ্ছা করে না। এছাড়া বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক ও বিক্রিয়কগুলি এই দ্রাবকে দ্রবীভূত হয়ে সমসত্ব মিশ্রণ গঠন করে, ফলে সহজেই রিয়াকশনটা সম্পন্ন হয়। তাহলে নাইট্রোবেনজিন ফিডেল ক্রাফট বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না। যে রিয়েজেন্ট, সেই রিয়েজেন্টকে ভালোভাবে সলভেন্ট করতে পারছে, সলভেটেড করে ফেলতে পারছে, বা যে বিক্রিয়কগুলো ইউজ করছে বা যে বিক্রিয়াজাত পদার্থগুলো তৈরি হচ্ছে সেগুলো বিক্রিয়ক এবং বিকারকগুলিও ভালো করে দ্রবীভূত হয়ে যাচ্ছে নাইট্রোবেনজিনে। আবার নাইট্রোবেনজিনের যে বয়লিং পয়েন্টটা অনেকটা হাই হওয়ার ফলে ডিস্টিলেশন করে তুই নাইট্রোবেনজিন থেকে ওর মধ্যে দ্রবীভূত যে কম্পাউন্ড গুলো তাদেরকে সেপারেট করে নিতে পারছিস খুব সহজেই। এবং তরল হওয়ায় প্রয়োজনে বিক্রিয়াটিকে বেশি উষ্ণতে ঘটানো যায়, এই বিক্রিয়ায় কার্বন ডাইসালফাইডকেও দ্রাবক হিসেবে ব্যবহার করা যেতে পারে। এইগুলো তো নিজের জানার জন্য ইনফরমেশন। কখনো যদি প্রশ্ন করে ফেলে যে নাইট্রোবেনজিনকে কেন আমরা, তো স্কুলের স্যার আছে, সে ছায়াপ্রকাশনী বই রেফার করে তার মনে হলে এই কোশ্চেনটা দিই, যাতে স্টুডেন্ট করতে পারবে না, তাহলে সে এই বক্সের ইনফরমেশন গুলো মিস করবে। সেই জন্য যদি তোকে দেয় নাইট্রোবেনজিন, এরকম কোশ্চেন হতেই পারে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে নাইট্রোবেনজিন কেন ভালো সলভেন্ট হিসেবে কাজ করে, এটা প্রশ্ন হতে পারে। আবার এটা প্রশ্ন হতে পারে নাইট্রোবেনজিন কেন ফিডেল ক্রাফট বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, 2 নম্বরের কোশ্চেন। বাস হতেই পারে সেই কোশ্চেনটা। সবকিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে। কেন এখন আমি এক্সপ্লেন করিনি, কেন আমি এক্সপ্লেন করবো, একটু পরের দিকে যেতে দে, এক্সপ্লেন করবো, একেবারে বোর্ডে চলে যাবো, যা যা এক্সপ্লেন করার একেবারে এক্সপ্লেন করে দেবো। আর কি বলেছে তার পরের পয়েন্টে বলেছে এই বিক্রিয়ায় অ্যালকিল হ্যালাইড ছাড়াও অ্যালকাইলেটিং বিক্রিয়ক হিসাবে অ্যালিফ্যাটিক অ্যালকোহল, ঠিক আছে, অ্যালিফ্যাটিক অ্যালকোহল ইউজ করতে পারবো, ঠিক আছে, অ্যালকোহল ইউজ করা যাবে, অ্যালকিনও ইউজ করা যাবে, ব্যবহার করা যায়। এক্ষেত্রে অনুঘটক হিসেবে AlCl3 ছাড়াও BF3, এগুলো তো আগেই বললো ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তাহলে আমরা অ্যালকিন ইউজ করতে পারবো, আমরা অ্যালকোহল ইউজ করতে পারবো, ঠিক আছে।
কার্বন নাম্বারটা কিন্তু বাড়েনি বা কমেনি, এখানেও দুটো কার্বন, এখানে দুটো কার্বন, এখানেও C2 দুটো কার্বন, এখানেও দেখ দুটো কার্বন, কার্বন বাড়েনি। টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল ইউজ করেছি, দেখ এখানেও দেখ টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলে টোটাল 4টে কার্বন, এখানেও কিন্তু টোটাল 4টে কার্বন, বলিস না দুটো, এখানে হোল 3 আছে, তাহলে টোটালে 4টে কার্বন, কার্বন নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়নি। এই 3টে রিয়াকশন দেখবি, তাহলেই মোটামুটি যদি তোর একটু অন্যরকম কোশ্চেন করতে চাই তাহলে এই 3টের মধ্যেই দেবে বা এরকম টাইপেরই দেবে, করতে পারবি, একবার জেনে যেতে হবে। এবার সীমাবদ্ধতাতে আসি। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন মানে যখন বেনজিন রিং এ আর গ্রুপ ঢুকছে তার যে সীমাবদ্ধতাটা বলছিলাম, কার্বোক্যাটাইন তৈরি হলে কার্বোক্যাটাইনের একটা রিঅ্যারেঞ্জমেন্টের টেন্ডেন্সি থাকে, ওটা একটা সীমাবদ্ধতা। আর একটা পলি অ্যালকাইলেশন হয়ে যায়, তুই বেনজিন রিং এ একটা আর গ্রুপকে ঢোকাতে চাইছিস, 4টে 5টা 6টা বেনজিন রিং এ 6টা, তো মানে টোটাল সবগুলোতেই আর গ্রুপ ঢুকে আছে, মানে ডাইসাবস্টিটিউটেড, ট্রাইসাবস্টিটিউটেড, টেট্রাসাবস্টিটিউটেড, এরকম পলি অ্যালকাইলেটেড প্রোডাক্ট তুই পেতে শুরু করে দিস। তাহলে সেই কথাটা পরের এখানে দেখ, এখানে সেটাই লেখা থাকবে, এই যে কথাটা, যে তুই যদি দেখিস তুই CH3Cl করে তুই মেন প্রোডাক্ট হিসেবে এটাকে চাইছিস, কি হয়ে গেছে, এটাই গৌণ হয়ে গেছে, এটাকেই তুই মেন প্রোডাক্ট হিসেবে চাইছিলি, ওটাই গৌণ হয়ে গেছে, কোনগুলো মুখ্য হয়ে গেছে, ডাইসাবস্টিটিউটেড বা ট্রাইসাবস্টিটিউটেড এরকম টাইপের প্রোডাক্ট গুলো মুখ্য হয়ে গেছে। তাহলে এটা একটা প্রবলেম, ঠিক আছে। এই প্রবলেমটাকে আমরা কিছুটা দূরীকরণ করতে পারি কি করে, যে যতটা পরিমাণ CH3Cl নিয়েছি তার থেকে অনেক বেশি পরিমাণে বেনজিন রিং নাও, ঠিক আছে, প্রয়োজনের থেকে বেশি পরিমাণে বেনজিন রিং নাও, তাহলে মোটামুটি প্রোডাক্টটাকে CH3Cl মনোসাবস্টিটিউটে আমি আটকে রাখতে পারবো। এটা একটা আমাদের কাছে উপায় হতে পারে, ঠিক আছে, এটা একটা উপায় আমাদের কাছে হতে পারলো, ভালো কথা। নেক্সট কি বলেছে, পরের পয়েন্টের কি ইস্যুটা, পরের পয়েন্টটা হচ্ছে যে কার্বোক্যাটায়ন, তুই যেটা প্রোডাক্ট চাইছিস, কার্বোক্যাটায়ন যদি দেখে ফরমেশনের পর তার রিঅ্যারেঞ্জমেন্টের একটা জায়গা আছে, সে কিন্তু নিজেকে রিঅ্যারেঞ্জ করে ফেলবে, ওখান থেকে কিন্তু একটা ইস্যু তৈরি হবে, ঠিক আছে। কি বলতে চাইছি, এই পার্টিকুলার রিঅ্যাকশনটা দেখ, নরমাল প্রোপাইল ক্লোরাইড দিয়ে যদি রিঅ্যাকশনটা করি, তাহলে আমি একদম রিঅ্যাকশন মেকানিজমে যেরকম করে হবে সেরকম করে আমি যদি চলে যাই, দেখ কি হতে পারে। নরমাল প্রোপাইল ক্লোরাইড নিয়েছিস, তাহলে নরমাল প্রোপাইল ক্লোরাইড, প্রোপাইল মিথিত প্রোপ, তাহলে 3টে কার্বন, সেখান থেকে ক্লোরিন, তাহলে এখানটা CH3 CH2 1 2, তাহলে এখানে CH2, এই ক্লোরিন তার লোন পেয়ারটা AlCl3 কে দেবে, তাহলে এখান থেকে কি তৈরি হবে, ক্লোরিনের সাথে AlCl3 এর বন্ড তৈরি হবে, এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, এবার বন্ডটা এদিক থেকে ব্রেক করবে, বন্ডটা এদিকে ব্রেক করলে কি তৈরি হবে, CH3 CH2 CH2 প্লাস, এটা তৈরি হবে, হবে তো। তুই কি ভাবছিস বেনজিন রিং আসবে, এখানে যে CH2 CH3 এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, এই কার্বোক্যাটায়নটা ধরবে, যে মেকানিজম আছে সেই মেকানিজম হবে, এবং তোর কাছে অ্যাজ এ প্রোডাক্ট হিসাবে তুই বেনজিন রিং এ এরকম করে CH2 CH3 এই প্রোডাক্টটা খুব সুন্দরভাবে পেয়ে যাবি। ঘটনাটা হচ্ছে এটা মাইনার হয়ে যাচ্ছে, মানে এটাই কম পাচ্ছিস, যেটা তুই মেকানিজম করে ভাবলি হবে সেটাই তোর কাছে মাইনার হয়ে যাচ্ছে। তাহলে পার্টিকুলার এই কার্বোক্যাটায়নটা ভালো করে দেখ, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ কার্বোক্যাটায়নি কার্বনটা ইমিডিয়েটলি একটা কার্বনের সাথে অ্যাটাচড, ঠিক আছে, তাহলে এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে ওই কার্বোক্যাটায়নটার হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে কার্বোক্যাটায়নটাকে আমি আরেকবার লিখি, এই রিঅ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা আমি যখন SN1 SN2 বলেছিলাম তখনও বলেছিলাম, এই হাইড্রোজেনটাকে সরিয়ে লিখলাম, এখানে CH2 প্লাস, এখানে কি হবে, একটা হাইড্রাইড শিফট হবে, এই হাইড্রোজেনটা শিফট হয়ে এর কাছে পৌঁছাবে, হাইড্রোজেনটা যে এর কাছে শিফট হবে তখন CH3, এখানে CH2 পজিটিভ চার্জ, আর এখানে একটা CH3 তৈরি হবে, তাহলে এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সেটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন দিয়ে তুই ভাবছিলি রিঅ্যাকশনটা হবে, রিঅ্যাকশনটা আসলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন দিয়ে হবে না, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন দিয়ে হবে। তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন দিয়ে যদি হয়, বেনজিন রিংটাই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটাকে পছন্দ করবে, এবং তোর যে প্রোডাক্টটা বেরিয়ে আসবে সেই প্রোডাক্টটা হবে এইটা। CH পার্টকে CH2 লিখে দিয়েছি, সরি এটা CH2 থাকবে না, এর হাইড্রোজেনটাই তো এর কাছে গেছে, তাহলে CH প্লাস, এখান থেকে দুটো মিথাইল গ্রুপ, তাহলে এইটাকে আইসোপ্রোপাইল বেনজিন, যেটাকে আমরা কিউমিন বলি, এটাই তোর মেজর প্রোডাক্ট হয়ে যাবে, ঠিক আছে, এটাই তোর মেজর প্রোডাক্ট হিসাবে বেরিয়ে আসবে। আর একটা তারপর একটা দিয়েছে দেখ, ওইখানে হাইড্রাইড শিফটের পাবে না জায়গা, ওখানে মিথাইল শিফট হবে। আইসোবিউটাইল ক্লোরাইড যদি নিস, তাহলে তুই কি ভাবছিস, ক্লোরিনটা এখান থেকে বেরিয়ে যাবে, ক্লোরিনটা এখান থেকে বেরিয়ে যাবে, এই কার্বনটাই পজিটিভ চার্জ তৈরি হবে, তুই এটাই ভাবছিস, তাই না। তাহলে এখান থেকেও আবার একটা আচ্ছা, এখানে হাইড্রাইড শিফটের জায়গা রয়েছে, হাইড্রাইড শিফটটা একটা টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়নে পরিণত হবে, এবং বেনজিন রিং এ টারশিয়ারি বিউটাইল গ্রুপ ঢুকবে। এখানে দেখ এইটা বেশি তৈরি হয়েছে মুখ্য প্রোডাক্ট হিসেবে, তাহলে কার্বোক্যাটায়নের কিন্তু এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তুই চাইছিলি এটাকে মেজর প্রোডাক্ট হিসেবে বানাতে, বেনজিন রিং এ নরমাল প্রোপাইল গ্রুপটাকে তুই ঢোকাতে চাইছিলি মেজর প্রোডাক্ট হিসেবে, ঢুকে তৈরি হয়েছে কে, তৈরি হয়েছে কিউমিন, মানে বেনজিনে আইসোপ্রোপাইল গ্রুপ ঢুকেছে, কারণ কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তুই যেটা চাইছিস সেটা না পেয়ে অন্য কিছু একটা পেয়ে গেছিস।
তাহলে এই দুটো হচ্ছে মেন ড্রব্যাক ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশনে, যেটা বলছিলাম। তাহলে ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশনের এই ড্রব্যাকটাকে আমরা কি করে দূর করতে পারি? এই ড্রব্যাকটাকে দূর করার উপায় হচ্ছে আগে অ্যাসাইলেশন করো। অ্যাসাইলেশন করে নেওয়ার পর ওখানে যে COR গ্রুপ ঢুকছে, ওই CO গ্রুপটাকে তুমি করে নাও রিডাকশন দিয়ে ওটাকে CH2 তে কনভার্ট করে দাও। ওটা আমরা সি ডবল বন্ড ও এর রিয়াকশনের আন্ডারে পড়বো যখন আমরা কার্বনিল চ্যাপ্টারটা নেক্সট সেমিস্টারে পড়বো, বা কোন সেমিস্টার আছে আমি দেখিনি, থার্ডে না ফোর্থে কোন সেমিস্টার আছে দেখতে হবে, যখনই হোক, পরের বছর আছে, পরের বছর তো আর নেই, 25 শুরু হয়ে গেছে, এই বছরই আছে। তো সেখানে যখন আমরা কার্বনিল চ্যাপ্টারটা পড়বো, সেই কার্বনিল চ্যাপ্টারে আমরা দেখতে পাবো কিভাবে এই রিয়াকশন গুলো করা হচ্ছে। এখানে ওই কার্বনিল চ্যাপ্টারে একটা রিয়াকশনকে আগেই শিখিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা বেনজিন রিং এ কি করব? অ্যালকাইলেশন করব। বেনজিন রিং এ অ্যালকাইলেশনের দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া, একটা জিনিস একটু দেখে নি, চেক করে নি একটা মেসেজ। এক সেকেন্ড দাঁড়া, 1 সেকেন্ড। দেখ, প্রথমে যখন অ্যাসাইলেশন করা হবে, অ্যাসাইলেশন বিক্রিয়ার ক্ষেত্রে, পলি অ্যাসাইলেশনের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে দেখ, ভালো করে লাইনটা দেখ। প্রথমে পলি অ্যালকাইলেশন হয়ে যাচ্ছিল, বেনজিনে পলি অ্যালকাইলেশন ঘটলেও পলি অ্যাসাইলেশন ঘটে না, প্রথম কথা, ঠিক আছে? তার রিজনটা কি? তার রিজনটা হচ্ছে ওই যে কারণে বেনজিন রিং এ NO2 গ্রুপটা বসিয়ে দিলে সেটা ফার্দার আর ফ্রিডেল-ক্রাফটস করতে পারে না। ঠিক সেম কারণের জন্য বেনজিন রিং এ যদি একটা COR গ্রুপ ঢুকে পড়ে, ঠিক আছে, অ্যালকাইলেশন হলে কি ঢুকবে? বেনজিন রিং এ ও বাবা কি হয়ে গেল এটা, বেনজিন রিং এ একটা, আচ্ছা কিছু হয়নি, বেনজিন রিং এ একটা COR গ্রুপ ঢুকে পড়ছে। বেনজিন রিং এ COR বা বেনজিন রিং এ NO2 এরকম টাইপের গ্রুপ ঢুকলে কি করে, একটু বাদেই আমি আরো ডিটেইলে এক্সপ্লেন করব, এখানে জাস্ট একবার শুনিয়ে নিচ্ছি, ঠিক আছে? যে COR বা NO2 এরকম টাইপের গ্রুপ, মানে কার্বনিল গ্রুপ যদি থাকে বা নাইট্রো NO2 গ্রুপ যদি থাকে, এরা কি করে? এরা বেনজিন রিং থেকে ইলেকট্রন ডেনসিটি উইথড্র করে নেয়, ঠিক আছে? এবার ওই গ্রুপটা যেই চলে এলো, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হচ্ছে। তো কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন? ভালো করে ভাব, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন চোখ বুঝে ভাব। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে বেনজিন রিং এর পাই ইলেকট্রন ডেনসিটি আছে, সেই পাই ইলেকট্রন ডেনসিটি একটা ইলেকট্রোফাইলকে ধরছে, E+ কে ধরছে, রাইট? এবার যদি বেনজিন রিং থেকে তুই কোনোভাবে ইলেকট্রন ডেনসিটিকে কমিয়ে দিস, তাহলে বেনজিন রিং এর নিজের ইলেকট্রন ডেনসিটি কমছে, তাহলে সে গিয়ে এবার E+ কে কিভাবে ধরবে? সে গিয়ে তো কিছু ভাবে আর E+ কে ধরার জন্য তার কাছে তো এক্সেস ইলেকট্রন ডেনসিটি নেই, কারণ ওর যে NO2 বা COR এরকম টাইপের গ্রুপ বেনজিন রিং এ অ্যাটাচ হওয়ার ফলেই বেনজিন রিং এর পাই ইলেকট্রন ডেনসিটিটাকে রেজোনেন্সের থ্রু রিং থেকে বাইরের দিকে টেনেছে, তাহলে রিং এ ইলেকট্রন ডেনসিটি কমে গেছে। রিং এ যদি ইলেকট্রন ডেনসিটি কমে যায়, ও সেকেন্ড কোন ইলেকট্রোফাইলকে আর ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারবে না, সেই কারণের জন্যই বলেছে। তাহলে ইলেকট্রন আকর্ষী গ্রুপ বলের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। এই যে অ্যাসাইল গ্রুপটা, সেটা ইলেকট্রন আকর্ষী মানে বেনজিন রিং থেকে নিজের দিকে ইলেকট্রনকে আকর্ষণ করে, ঠিক আছে? তাহলে ইলেকট্রন উইথড্র করে নেয় বেনজিন রিং থেকে, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আচ্ছা, এরা কি করে? যখন রেজোনেন্স পড়েছিলাম তখন NO2 গ্রুপের জন্য বলেছিলাম না, -I এবং -R দেখায়, যে রিং থেকে ইলেকট্রন ডেনসিটি উইথড্র করে, এবং বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডের অ্যাসিডিটি বেসিসিটি যখন এক্সপ্লেন করেছিলাম তখন ওই কথাটা বলেছিলাম। আচ্ছা, ইলেকট্রন ডেন্সিটি হ্রাস পায়, ফলে বিক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত ROCl থাকলেও দ্বিতীয় প্রতিস্থাপন ঘটে না ও বিশুদ্ধ অ্যারোমেটিক কিটোন প্রস্তুত করা যায়। তাহলে রিং এ ইলেকট্রন ডেনসিটি এতটাই হ্রাস পেয়ে যায় যে সেকেন্ড সাবস্টিটিউয়েন্টকে ঢুকতেই দেয় না, ইভেন দো রিঅ্যাকশনে অনেক রিএজেন্ট থাকতে পারে। সেকেন্ড, এই যে অ্যাসাইল কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, অ্যাসাইল কার্বোক্যাটায়নের কোনো পুনর্বিন্যাস রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে না। হোয়াই? কারণ অ্যাসাইল কার্বোক্যাটায়নটা একটু আগে দেখালাম নিজে রেজোনেন্স স্টেবিলাইজড, সি ডবল বন্ড ওখানে অক্সিজেনের লোন পেটে এসে কার্বন পজিটিভ সেন্টারকে নিউট্রাল করে দিচ্ছে, সেই কারণের জন্য কিন্তু এখানে পুনর্বিন্যাস ঘটে না। তাই এক্ষেত্রে কাঙ্ক্ষিত অ্যারোমেটিক কিটোনের সমবায়বী কোনো কিটোন তৈরি হয় না, সমবায়বী মানে কোনো আইসোমেরিক কোনো কম্পাউন্ড তৈরি হয় না। আগেরটাই যেমন দেখলাম, নর্মাল প্রোপাইল গ্রুপ ঢোকাতে চাইছিলাম, নর্মাল প্রোপাইল গ্রুপটা ঢুকেছে, ওটা গৌণ বা মাইনর হয়ে গেছে, আর মুখ্য হিসেবে আইসোপ্রোপাইল গ্রুপ ঢুকে গেছে, তাহলে দুটো আইসোমেরিক কম্পাউন্ড বা আইসোমেরিক অ্যালকাইল গ্রুপ ঢুকে গেছে রিঅ্যারেঞ্জমেন্টের ফলে। এখানে সেই আইসোমেরিজমটা হওয়ার কোনো চান্সেস থাকছে না। এই হলো। এবার এই যে সি ডবল বন্ড, এবার এই রিঅ্যাকশনটা দেখ, RCOCl, আর গ্রুপে তুই নিয়ে নিয়েছিস CH3 CH2 COCl, তাহলে RCOCl গ্রুপটা বেনজিন রিং এ ঢুকে গেল। এবার তুই এখানে আমরা কি করব, এই রিঅ্যাকশনটাকে আমরা বলি ক্লিমেনসন রিডাকশন। এটা আমরা অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে নেক্সট সেমিস্টার বা যে সেমিস্টারে এই চ্যাপ্টারটা থাকবে সেই সেমিস্টারে পড়বো। সেখানে কি করা হয়, এরকম কার্বনিল যুক্ত কম্পাউন্ডে যদি জিঙ্ক Hg, ওটাকে জিঙ্ক অ্যামালগাম বলে, অ্যামালগামেশন, ওটা একটা মার্কারির
সাথে অন্য কোনো মেটালের যদি অ্যালয় করা হয় সেটাকে আমরা বলি অ্যামালগাম, ঠিক আছে? তাহলে জিঙ্ক অ্যামালগাম ইউজ করলাম আর তার সাথে কনসেন্ট্রেটেড গাঢ় HCl, ঠিক আছে? তাহলে কি হবে, সি ডবল বন্ড ওটা CH2 তে কনভার্ট হয়ে যায়, যে কোনো সি ডবল বন্ড ও CH2 তে কনভার্ট হয়ে যাবে। এটাকে আমরা বলি ক্রিমেনসন রিডাকশন। রিডাকশন কেন বললাম? কারণ রিডাকশন মানে হচ্ছে অক্সিজেন বেরিয়ে যাওয়া। দেখ অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, এবং অক্সিজেন বেরিয়ে যাওয়াটা যেমন আমার রিডাকশন, সেরকমই হাইড্রোজেন অ্যাডিশনটাও কিন্তু আমার রিডাকশন। তাহলে অক্সিজেন বেরিয়ে গিয়ে হাইড্রোজেন ঢুকছে, সো ডাইরেক্টলি রিডাকশন। আমার রিডক্সের অক্সিডেশন নাম্বার চেক করার কোনো দরকারই নেই। তাছাড়াও আমরা ডাইরেক্ট ক্লাসিক্যাল কনসেপ্ট দিয়েই বলতে পারবো অক্সিজেন বেরিয়ে গিয়ে হাইড্রোজেন ঢুকেছে, সো রিডাকশন। তাহলে এটা একটা নেম রিয়াকশন, ক্লিমেনসন রিডাকশন। তাহলে আমরা এখানে ক্লিমেনসন রিডাকশন করব এই কারণে। তাহলে এই দুটো আমার স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট ছিল অ্যালকাইলেশন। এবার আমরা ওই যে সেকেন্ড সাবস্টিটিউশনে কোথায় ঢুকবে না ঢুকবে ওই ওরিয়েন্টিং ইফেক্টের দিকে চলে গেলেই আমাদের হাইড্রোকার্বন পড়া, মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়া আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? চল এখানে কিছু রিয়াকশন বলেছে দেখি, কিছু রিয়াকশন, দু একটা রিয়াকশন বলেছে দেখে নি। এখানে বক্সের রিয়াকশন গুলো বেশ নতুন কিছু জিনিস শেখা যায়। দেখ স্টার্ট করেছি টলুইন দিয়ে, বেঞ্জিনিং এর CH3 হচ্ছে টলুইন। আগে শিখে এসেছি বেঞ্জিনিং এ যদি কোনো হাইড্রোকার্বন মানে অ্যালকাইল গ্রুপ থাকে, KMnO4OH তাপ দিয়ে তুই যদি দিস, সেকেন্ড স্টেপে অ্যাসিডিফাই করে দিস, সেটা অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? উপরে যদি কোনো হাইড্রোকার্বন থাকে মানে অ্যালকাইল গ্রুপ থাকে, KMnO4 দিয়ে রিয়াকশন করলে, বেসিক KMnO4 মানে হট অ্যালকাইন KMnO4 দিয়ে রিয়াকশন করলে এটা COOH এ কনভার্ট হয়ে যাবে। বেশ, এবার যদি সেম জিনিস যদি COCH3 অ্যাসিডোফেনন, জানিস এটা অ্যাসিডোফেনন মানে অ্যাসাইল গ্রুপ থেকে যদি স্টার্ট করিস সেম দিস, তাতেও সেটা COOH এ কনভার্ট হবে। এবার এখানে NaOH দিয়ে যদি রিয়াকশন করে হিট আপ করে দিই, সেখান থেকে বেনজিন রিং বেরিয়ে আসে, Na2CO3 বেরিয়ে যায় আর H2O হয়। এরকম টাইপের রিয়েজেন্ট গুলো সবই তোর চেনা, আগে আগে সবই পড়ে এসেছিস এই রিয়েজেন্ট গুলো। আচ্ছা, এবার তো আর কিছু করার নেই। এবার আমাদের মোটামুটি এখানে দেখে নিবি দিয়েছে বেনজিনিং এসব তৈরি করা যায়। এখানে কিছু ক্লোরোমিথিলেশন রিয়াকশন দিয়েছে। ক্লোরোমিথিলেশন বলতে বেনজিনিং এ CH2Cl গ্রুপ ঢোকানো, ঠিক আছে? তো ক্লোরোমিথিলেশন আমরা কি করে করতে পারি, HCHO HCl অনাদ্র ZnCl দিলে বেনজিনিং এ ক্লোরোমিথিলেশন হবে। এরকম টাইপের কিছু রিয়াকশন একটু পড়ে নিস। বেনজিনিং এ যদি তুই দেখ কি বলেছে, অনাদ্র AlCl3 Cu2Cl2 দুটোই লাগবে, স্ল্যাশ মানে অর নয়, একসাথে দিয়ে কার্বনিল HCl দিয়ে রিয়াকশন করে অনাদ্র AlCl3 Cu2Cl2 দিয়ে রিয়াকশন করলে বেনজিনিং এ CHO ঢুকবে, ঠিক আছে? তাহলে বেনজিনিং এ CHO ঢুকবে, বেনজালডিহাইড তৈরি হবে। এবার গাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস, ঠিক আছে? এটা পরের বছরও পড়তে হবে, এগুলো সব পরের বছর পড়বি, পরের বছর আবার পড়বি। দেখ অ্যালডিহাইড তৈরি হচ্ছে, CH2Cl তৈরি হবে, হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিনে পড়বি, কার্বনিলে পড়বি, আবার এটাও আবার তুই মোটামুটি ইমিন তৈরি হয়, এটা আবার পরের বছর পড়বি। গাটারম্যান পড়বি, গাটারম্যান কচ সবই পড়বি। তাহলে গাটারম্যান সিনথেসিস, বেনজিনিং এ HCl HCN দিলি, অনাদ্র AlCl3 দিলে প্রথমে ইমিন ইন্টারমিডিয়েট তৈরি হবে। আমি মেকানিজমে যাচ্ছি না, এসব ইমিন ইন্টারমিডিয়েট কিভাবে তৈরি হবে যখন কার্বনিল চ্যাপ্টার পড়বো সেখানে আমি বলবো। এখান থেকে ডাইরেক্ট কি লিখবি, এখান থেকে ডাইরেক্ট লিখবি CH3CHO অ্যালডিহাইড তৈরি হবে বেনজিনিং এ। এগুলো সব কার্বনিল কম্পাউন্ড তৈরি হওয়ার প্রিপারেশন রিয়াকশন, পরের বছর পড়তে হবে। এবছর কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট, পরের বছর এগুলো ইম্পর্টেন্ট হবে। এবার যেটা মেন ইম্পর্টেন্ট কথায় আমি যেতে চাইছি, খুব দরকারি যেটা, সেটা হচ্ছে যে বেনজিনের জারণ ফারণ বলছি, শেষে বলছি, অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, ঠিক আছে? অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ মেন কনসেপ্টটা কি? মেন কনসেপ্টটা হচ্ছে যে বেনজিন রিং এর হাই ইলেকট্রন ডেনসিটি রয়েছে, পাই ইলেকট্রন ডেনসিটি হাই রয়েছে বেনজিন রিং এর। সেই হাই পাই ইলেকট্রন ডেনসিটিটা কি করতে চাইছে, ইলেকট্রোফাইলকে ধরতে চাইছে, তাই তো? বেনজিনের ওপরে এবং বেনজিনের নিচে একটা হাই ইলেকট্রন ডেনসিটি রয়েছে। বেনজিনের ওপরে এবং বেনজিনের নিচে একটা হাই ইলেকট্রন ডেনসিটি রয়েছে। এই হাই ইলেকট্রন ডেনসিটিটা কি করতে চাইছে, একটা E+ কে ধরতে চাইছে। এই তো আমার মেন ব্যাপার। এবার আমরা রেজোনেন্সের থ্রু দেখবো একটা জিনিস। যখন আমি রেজোনেন্স করিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে যত রেজোনেন্স হয় সমস্ত রেজোনেন্স বেনজিনিং এর অর্থ প্যারা পজিশনে হয়, মেটা পজিশনটা রেজোনেন্সে ইনক্লুডেড হয় না। যদি আমি সেম ভাবে বলি, বেনজিনিং আমি যদি ক্লোরিনেশনটা দিয়ে এক্সপ্লেন করি, ক্লোরিনের যে লোন প্যাড আছে সেই লোন প্যাড এখানে পড়বে, পাই বন্ডটার দিকে খুলবে, ঠিক আছে? রেজোনেন্সটা একবার দেখ কি আসছে। তাহলে বেনজিনের এখানে নেগেটিভ চার্জ হবে, এখানে ডবল বন্ড ক্লোরিন, ক্লোরিনের মাথায় পজিটিভ চার্জ, এখানে এখানে এই ডেনসিটিটা পড়বে, এটা এদিকে খুলবে। রেজোনেন্স আশা করি জানিস, আমার রেজোনেন্স নতুন করে শেখানোর কিছু নেই। এটা এখানে পড়বে, এটা এখানে ডবল বন্ড Cl পজিটিভ চার্জ, এই পাই বন্ডটা লিখে নি, এটা এখানে পড়বে, এই পাই ডেনসিটিটা খুলবে। এর পরের স্ট্রাকচারটা কি হবে, এর পরের স্ট্রাকচারটা হবে, কোথায় কোথায় দিলাম, পাই ইলেকট্রন ডেনসিটি খুলেছে, এখানে তৈরি, হ্যাঁ এখানে তৈরি হবে, এখানে তৈরি হবে, এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে, ডবল বন্ডেড Cl তাতে প্লাস, এটা এখানে পড়বে, এটা খুলে গিয়ে আবার আগের স্ট্রাকচারটা ব্যাক করে এলো।
তাহলে যদি এর আমি রেজোনেন্স হাইব্রিড ড্র করি, দেখ বেনজিনের তুই যদি ভালো করে লক্ষ্য করিস, আমি লিখে নিয়ে দেখাচ্ছি আরেকবার, তুই যদি ভালো করে লক্ষ্য করিস, দেখ প্রথম নেগেটিভ চার্জটা তৈরি হয়েছে ক্লোরিনের রেসপেক্টে অর্থ পজিশনে, সেকেন্ড নেগেটিভ চার্জটা তৈরি হয়েছে প্যারা পজিশনে, থার্ড নেগেটিভ চার্জটা তৈরি হয়েছে আবার অর্থ পজিশনে, মেটা পজিশনটা মিস চলে গেল, মেটা পজিশনটা মিস হয়ে গেল। দেখ মেটা পজিশনটাতে কিন্তু নেগেটিভ চার্জটা পড়েনি, অর্থতে ছিল প্যারাতে চলে গেছে। আবার নেক্সট স্ট্রাকচারে যখন এসেছে মেটাটা মিস করে গেছে, মেটা মিস করে গিয়ে আবার প্যারাতে অর্থতে তৈরি হয়েছে। তাহলে দেখ প্রতিটা সিচুয়েশনে কিন্তু মেটা পজিশনটাতে রেজোনেন্সটা ইনভলভই হলো না, নেগেটিভ চার্জটা শুধু অর্থ আর প্যারাতে তৈরি হলো। তাহলে এই টোটালটার যদি আমি রেজোনেন্স হাইব্রিড ড্র করি, এই টোটালটা রেজোনেন্স হাইব্রিড কেমন দেখতে হবে? এই টোটালটা রেজোনেন্স হাইব্রিডটা এরকম দেখতে হবে যে ক্লোরিনের সাথে তো বন্ড হয়ে ক্লোরিনটা তো ডেল্টা, ওইদিকে দেখ ক্লোরিনটা নিউট্রাল আর ডেল্টা, তাহলে এখানে ডট ডট ডট, এখানে এরকম করে ডট 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 ডট, তাহলে ক্লোরিনটা তো না হয় ডেল্টা পজিটিভ আমি মানলাম, কিন্তু বেনজিন রিং এ যে ডেল্টা নেগেটিভটা সেটা আসলে কোথায়? বেনজিন রিং এ যে আমরা এরকম গোল করে ডেল্টা নেগেটিভটা এখানে লিখে দেবো, নেগেটিভ চার্জটা যে বেনজিন রিং এর মধ্যে যে ঘুরছে এই নেগেটিভ চার্জটা, সেই নেগেটিভ চার্জটা আসলে এক্স্যাক্টলি কোথায় তৈরি হচ্ছে? আসলে নেগেটিভ চার্জটা এই অর্থ এবং প্যারা পজিশনে তৈরি হচ্ছে। আশা করি এই কথাটা বোঝাতে পেরেছি, ঠিক আছে? ক্লোরিনের লোন পেয়ার দিয়ে যেমন সম্ভব, কারণ নেগেটিভ চার্জ দিয়ে হতো। তাহলে যারা যারা বেনজিন রিং এ লোন পেয়ার ডোনেট করতে পারবে তাহলে কারা? সারা যদি NH2 গ্রুপ থাকে অবশ্যই পারবে, NH2 গ্রুপ যদি থাকে অবশ্যই পারবে, কারণ এই লোন পেয়ারটা বেনজিন রিং এ দিতে পারবে, মানে এখানে বেনজিন রিং আছে, ঠিক আছে, এখানে বেনজিন রিং আছে। যদি সেম ওয়েতে OH এর এখানে যদি OH থাকে অবশ্যই নিজের লোন পেয়ারটা দিতে পারবে, যদি OCH3 থাকে অবশ্যই নিজের লোন পেয়ারটা বেনজিন রিং এ দিতে পারবে। তাহলে যারা যারা বেনজিন রিং এ ইলেকট্রন ডেনসিটি পুশ করে তারা বেনজিন রিং এ কোন পজিশন গুলোতে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করছে? রেজোনেন্স হাইব্রিড আমরা কি দেখছি? রেজোনেন্স হাইব্রিডে আমরা দেখছি তারা বেনজিন রিং এর অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করছে, মেটা পজিশনকে কেউ হাত দেয়নি। তাহলে যদি রেজোনেন্স না হতো তাহলে অর্থ মেটা প্যারা সবাই সেম লেভেলে রয়েছে, যেই রেজোনেন্স হচ্ছে রেজোনেন্স হওয়ার ফলে অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বাড়ছে, দেখতেই পাচ্ছি ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ তৈরি হচ্ছে, অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটিটা হাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? মেটাটা কিন্তু যেখানে ছিল সেখানেই, কিন্তু অর্থ প্যারাটা হাই হয়ে গেল, তাহলে অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেশি। তাহলে অর্থ প্যারা পজিশনে যদি কম্পারেটিভলি ইলেকট্রন ডেনসিটি বেশি হয়, তাহলে বেনজিন রিং এ যদি ফার্স্ট ক্লোরিনেশনটা হয়ে থাকে, বেনজিন রিং এ যদি ফার্স্ট ক্লোরিনেশনটা হয়ে থাকে, সেকেন্ড ক্লোরিনেশনটা সেম রিএজেন্ট সেট তুই যদি ইউজ করিস, সেকেন্ড ক্লোরিনেশনটা অবশ্যই বেনজিন রিং এর অর্থ পজিশনে এবং বেনজিন রিং এর প্যারা পজিশনে হবে, ঠিক আছে? অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে হবে। মেটা প্রোডাক্ট আমরা পাবো না, মানে 1,2 আর 1,4 প্রোডাক্ট পাবো, 1,2 আর 1,4 প্রোডাক্ট পাবো আমরা 1,3 প্রোডাক্ট কোনো মতেই পাবো না, ঠিক আছে? তাহলে আমরা এখানে 1,3 প্রোডাক্ট কোনো মতেই পাচ্ছি না। কেন? কারণ ইলেকট্রন ডেনসিটিটা অর্থ এবং প্যারা পজিশনে হাই। সেকেন্ড ক্লোরিন প্লাসকে দেখলে এরপরে যদি ইনকামিং কোনো ক্লোরিন প্লাস আসে, যদি এখানে কোনো ইনকামিং ক্লোরিন প্লাসকে দেখতে পাই, তাহলে তার অর্থ পজিশন অথবা তার প্যারা পজিশন ধরতে চাইবে, ঠিক আছে? এদিকের অর্থটা দিয়েও আমি এরকম করে দেখাতে পারতাম, ব্যাপার একই। কিন্তু মেটা পজিশনে যেহেতু ইলেকট্রন ডেনসিটি এদের থেকে রেসপেক্টিভলি কম, তাই মেটা পজিশনটা কিন্তু সেকেন্ড সাবস্টিটিউশনকে আনতে পারবে না। তাহলে যারা বেনজিন রিং ইলেকট্রন ডেনসিটি পুশ করে তারা বেনজিন রিং এর অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বাড়ায়, ফলে ওই টাইপের গ্রুপগুলোর রেসপেক্টে সেকেন্ড সাবস্টিটিউয়েন্ট যখন আসবে তারা অর্থ এবং প্যারা পজিশনেই ঢুকতে চাইবে, তাই ওই পার্টিকুলার টাইপের গ্রুপকে আমরা বলবো অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ। আশা করি বুঝতে পেরেছিস। এবার NO2 দিয়ে আমি বাকিটা বিষয়টা বলি। NO2 রেজোনেন্সটা আমি খুব ভালো করে শিখতে বলেছিলাম, NO2 স্ট্রাকচারটাও ভালো করে করতে বলেছিলাম। NO2 দিয়ে যদি আমি NO2 রেজোনেন্সটা যদি দেখাই, NO2 এর ক্ষেত্রে এখানে N এই ডবল বন্ডেড O, একটা অক্সিজেন থাকে, এটা নেগেটিভলি চার্জ, নাইট্রোজেন পজিটিভলি চার্জ। এবার নাইট্রোজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাহলে নাইট্রোজেন -I দিয়ে ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টানছে, আবার -R দিয়ে ইলেকট্রন ডেনসিটি টানছে, মানে হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ও কি করে? এই চার্জটাকে নিজের দিকে টানে, যখনই টানবে এই দেখ অর্থ পজিশনে পজিটিভ চার্জ, ডবল বন্ড নাইট্রোজেন এইদিকে অক্সিজেনের দিকে বন্ডটা খুলে দেবে, নাইট্রোজেন এদিকে একটা নেগেটিভলি চার্জ অক্সিজেন, এদিকে একটা নেগেটিভলি চার্জ অক্সিজেন, ঠিক আছে? নাইট্রোজেনের তো কিছু যায় আসে না, নাইট্রোজেন একদিকে পাই বন্ড করলে একদিকে পাই বন্ড বানানো। এবার রিংটাকে কমপ্লিট করি, এই হলো। এবার এই বন্ডটা এখানে যাবে, নেক্সট স্ট্রাকচার কি হবে? এখানটাই পজিটিভ চার্জ হবে, এটা তৈরি হয়ে গেল। এখানে তো নাইট্রোজেনের ডবল বন্ড, ও নেগেটিভ ও নেগেটিভ, এই বন্ডটা এখানে আসবে, এই বন্ডটা যে এখানে আসবে পরের রেজোনেটিং স্ট্রাকচারটা কি দাঁড়াবে? এখানটাই পজিটিভ চার্জ, এটা এখানে পড়বে, এটা এখানে পড়বে, এন্ড রেজোনেন্স চলছে, ঠিক আছে? না NO2 এর রেজোনেন্স আমি আগেও দেখেছি, আজকে এতটাই থাকলো। এবার যদি আমি এর রেজোনেন্স হাইব্রিড ড্র করি,
রেজোনেন্স হাইব্রিড কি বলছে, আমি রিং এর ভিতরে আমি যদি কথাটা বলি, রিং এর ভেতরে তুই ভালো করে দেখ, ভালো করে লক্ষ্য করে দেখ, পজিটিভ চার্জ দেখ অর্থ পজিশনে বা প্যারা পজিশনে, আবার অর্থ পজিশনে। মেটা পজিশনটার কিছু হয়েছে? মেটা পজিশনটা কিছু হয়েছে? মেটা পজিশনটা প্রতি ক্ষেত্রে রেজোনেন্স থেকে বেঁচে গেছে। বেঁচে গেছে মানে রেজোনেন্সে ইনভার্ট হতে পারেনি। তাহলে মেটা পজিশনে কিন্তু কোনোভাবেই পজিটিভ চার্জ জেনারেট করতে পারেনি। পজিটিভ চার্জটার ক্ষেত্রে কোথায় জেনারেট হয়েছে? অর্থ বা প্যারা পজিশনে। তাহলে উপরে NO2 আছে, আমি NO2 রেজোনেন্স হাইব্রিড, এই NO2 আছে রইলো, এই NO2 থাকলো। এবার যেটা ঘটছে, এই যে ডট বেঞ্জিন রিং এর মধ্যে নেগেটিভ পজিটিভ চার্জ ঘটছে, তার ফলে এখন অর্থ আর প্যারা পজিশন গুলো পজিটিভ চার্জ হয়ে গেছে। তাহলে মেটা পজিশনে কিন্তু আগেও কেউ হাত দেয়নি, এখনো কেউ হাত দেয়নি। আগের সিচুয়েশনে কি মেটা পজিশনে থেকে অর্থ প্যারা পজিশন ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেছে, এখন মেটা পজিশনের রেসপেক্টে অর্থ প্যারা পজিশন ইলেকট্রন ডেনসিটি কমে গেছে। তাহলে মেটার রেসপেক্টে যদি অর্থ প্যারা পজিশন ইলেকট্রন ডেনসিটি কমে যায়, অটোমেটিক্যালি মেটা পজিশনে ইলেকট্রন ডেনসিটিটা হাই। এবার এখন কোন ইলেকট্রোফাইলকে এখন রিং দেখতে পায়, মানে এরকম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের রেসপেক্টে যদি কোনো গ্রুপকে ইলেকট্রোফাইল দেখতে পায়, বেঞ্জিন রিং দেখতে পায়, ও তাহলে কিন্তু নিজের মেটা পজিশন গুলোকে অ্যাক্টিভেট করবে, পরের মানে মেটা পজিশন গুলোকে ডাকবে ইলেকট্রোফাইলটাকে অ্যাটাচ করার জন্য, কারণ অর্থপ্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি কমে গেছে। তো এখান থেকে কি বুঝলাম, যারা ইলেকট্রন ডেনসিটি উইথড্র করে নেবে রিং থেকে, তারা মেটা ডিরেক্টিং হবে, আর যারা বেঞ্জিন রিং ইলেকট্রন ডেনসিটি দেবে তারা অর্থপ্যারা ডাইরেক্টিং হবে। এটা আমরা এখান থেকে বুঝলাম, ঠিক আছে। এই বিষয়ে একটা কন্ট্রাডিক্টরি কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে এটা, ক্লোরিন প্লাস আর দিয়ে ইলেকট্রন ডেনসিটি রিং এ পুশ করে, কিন্তু ক্লোরিন মাইনাস আই দিয়ে ইলেকট্রন ডেনসিটি রিং থেকে টানে। এবার যেহেতু কার্বনের জন্য হচ্ছে 2p অরবিটাল আর ক্লোরিনের জন্য যেহেতু হচ্ছে 3p অরবিটাল, তাই বেনজিন রিং এ যখন আমরা কার্বন ক্লোরিনের রেজোনেন্সের কথা ভাবছি, বেনজিন রিং এ যখন আমরা কার্বন আর ক্লোরিনের রেজোনেন্সের কথাটা ভাবছি, এই যেটা যাচ্ছে এটা নিয়ে ক্লোরিনের একটা 3p অরবিটালের সাথে কার্বনের একটা 2p অরবিটালের ওভারল্যাপের কথা ভাবছি, যেটা হচ্ছে কার্বনের 2pটা সাইজে ছোট, ক্লোরিনের 2pটা সাইজে বড়, যার ফলে এই ওভারল্যাপটা খারাপ হয়। তাহলে আমরা বুঝতে পারলাম ক্লোরিনের 3p অরবিটাল হওয়ার ফলে ক্লোরিন কার্বনের 2p অরবিটালের সাথে ভালোভাবে ওভারল্যাপ করতে পারে না, দ্যাট মিনস রেজোনেন্সটা অতটা ভালো ইফেক্টিভ করতে পারে না। কিন্তু যদি আমি ব্যাকে এসে এই OH বা NH2 গ্রুপের কথা বলি, সেখানে কার্বনেরও 2p, অক্সিজেনেরও 2p, নাইট্রোজেনের বললে নাইট্রোজেনেরও 2p, ওখানে রেজোনেন্সটা কিন্তু ভালো হচ্ছে। ইভেন দো এরাও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মাইনাস আই দিয়ে, কিন্তু ওরা মাইনাস আই দিয়ে ইলেকট্রন ডেনসিটি টানতে চাইলেও এদের প্লাস আরটা বেশি স্ট্রঙ্গার, কারণ p অরবিটাল ওভারল্যাপটা বেটার হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমরা দেখি, কোথায় এখানে লিখছিলাম না, হ্যাঁ, ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখি, ক্লোরিনেরও সেম সিচুয়েশন, প্লাস আই প্লাস আর মাইনাস আই দিয়ে রিং থেকে ইলেকট্রন ডেনসিটি টানছে। এবার যদি তুই 3p 2p এর মধ্যে ওভারল্যাপটা ভালো হয় না, তাই ক্লোরিনের রেজোনেন্সটা উইক হয়ে পড়ে। তাই ক্লোরিনের রেজোনেন্স ইফেক্টটা থেকে ইন্ডাকটিভ ইফেক্ট মাইনাস আই ইফেক্টটা স্ট্রঙ্গার। এই কারণে ক্লোরিন ওভারঅলে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কন্ট্রাডিকশনটা কোথায় আসবে? এতক্ষণ আগে আমি বললাম যারা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, যারা ওভারঅলে ইলেকট্রন ডেনসিটি উইথড্র করে, এক্ষুনি বললাম NO2 যেমন ইলেকট্রন ডেনসিটি উইথড্র করছে, তারা মেটা ডাইরেক্টিং হয়। যারা ইলেকট্রন ডেনসিটি উইথড্রয়িং করে, যারা রিং থেকে ইলেকট্রন ডেনসিটি উইথড্র করে, তারা মেটা ডাইরেক্টিং হয়, তাই তো, তারা মেটা ডাইরেক্টিং হবে, মেটার দিকে পাঠাবে পরের গ্রুপকে। আর যারা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হবে, তারা কি হবে? অর্থ প্যারা ডাইরেক্টিং হবে, তাই তো। কন্ট্রাডিকশনটা কোথায় আসছে? ক্লোরিন ইভেন দো ওভারঅল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাও ক্লোরিন কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলেও ক্লোরিন কিন্তু অর্থ প্যারা ডাইরেক্টিং। ওয়াই? কারণ অর্থ প্যারা ডাইরেকশনটা সম্পূর্ণরূপে নির্ভর করে রেজোনেন্সের উপর, ঠিক আছে। ক্লোরিন ওভারঅলে যখন মাইনাস আই দিয়ে ইলেকট্রন ডেনসিটি টানছে, তখন মাইনাস আই দিয়ে সবার কাছ থেকে ইলেকট্রন ডেনসিটি টানছে, ঠিক আছে। কাছের বন্ড থেকে বেশি জোরে টানছে, দূরের বন্ড থেকে একটু কম জোরে টানছে। কিন্তু ক্লোরিন যখন রেজোনেন্সের থ্রু ইলেকট্রন ডেনসিটি দিচ্ছে, তখন রেজোনেন্সের জন্য তো ডিস্টেন্সের উপর কিছু নির্ভর করছে না, অ্যাজ লং অ্যাজ কনজুগেশন পাচ্ছে, ইনফিনিটি নাম্বার অফ কার্বনের মধ্যে দিয়ে ইলেকট্রন ডেনসিটি পাস করিয়ে দেবে। তাহলে ক্লোরিন যখন ইলেকট্রন ডেনসিটি দিচ্ছে, রেজোনেন্স স্ট্রাকচারে অর্থ এবং প্যারা পজিশনে কিন্তু একটু কম্পারেটিভলি ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে, যেটা আমি এখানে রেজোনেন্স করে প্রথমেই দেখালাম। এই যে ক্লোরিনের এটা অর্থ এবং প্যারা পজিশনে কিন্তু নেগেটিভ চার্জ করছে, কিন্তু মাইনাস আই দিয়ে যখন ইলেকট্রন ডেনসিটি টানছে, তখন সবার কাছ থেকে টানছে, এভাবে ভাব, ঠিক আছে। যদিও কাছের বন্ডের কাছ থেকে বেশি জোরে, দূরের বন্ড থেকে একটু কম জোরে টানছে, তাও এভাবে ভাবতে পারি মাইনাস আইটা তো আসলে সিগমা বন্ডের ইফেক্ট, সিগমা বন্ডের ইলেকট্রন ডেনসিটিকে জোরে টানছে। আর যখন
যখন আমাদের রেজোনেন্সের থ্রু ইলেকট্রন ডেনসিটি দিচ্ছে তখন তো ও শুধুমাত্র অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করছে। এই কারণে যতই যাই হোক না কেন রেজোনেন্সের থ্রু তো ও অর্থ প্যারা পজিশনে একটু হলে ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে, সেই কারণে ওভারঅল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলেও এটা কিন্তু অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ হয়। আর একটা কথা, ওই যে NO2 গ্রুপ ফিডেল ক্রপস অ্যালকাইলেশনের প্রতি বা CO গ্রুপ কেন পারে না, তাহলে ভাব যারা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে, যেমন NO2 বা ওই যে COR, এরকম টাইপের গ্রুপগুলো বেনজিন রিং থেকে -I ইফেক্টের থ্রু ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে উইথড্র করে, -I ইফেক্টের থ্রু নিজের দিকে ইলেকট্রন ডেনসিটি উইথড্র করে। এবার বেনজিন রিং এর যে পাই ইলেকট্রন ডেনসিটি সেটা যদি কমে যায়, পাই ইলেকট্রন ডেনসিটিটা যদি কমে যায়, ইনকামিং ইলেকট্রোফাইলকে সে ভালোভাবে ধরতে পারবে না, তাই না? বেনজিন রিং এর কাছে যদি নিজের কাছে এক্সট্রা পাই ইলেকট্রন ডেনসিটি না থাকে, এক্সট্রা মানে কি, পাই ইলেকট্রন ডেনসিটি যদি হাই না হয়, তাহলে সে কি করবে, সে ইলেকট্রোফাইলকে ভালো করে ধরতে পারবে না। তাহলে যারা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তারা বেনজিন রিংকে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের প্রতি ডিঅ্যাক্টিভেট করছে। অ্যাক্টিভেট করতে গেলে কি লাগবে, বেনজিন রিংয়ে হাই ইলেকট্রন ডেনসিটি লাগবে। এটা যেটা বলছিলাম, বেনজিন রিং এর পাই ইলেকট্রন ডেনসিটিটা E+ কে ধরছে। তাহলে বেনজিন রিং এর পাই ইলেকট্রন ডেনসিটিটাকে যদি কেউ বাইরে থেকে টানতে শুরু করে, যদি বেনজিন রিং এ তুই একটা NO2 গ্রুপ লাগিয়ে দিস, বেনজিন রিং কি করবে, বেনজিন রিং এ তুই যদি এখানে একটা NO2 গ্রুপ লাগিয়ে দিলি, এখানটায় তুই যদি একটা NO2 গ্রুপ লাগিয়ে দিস, তাহলে সে কি করবে, এই পাই ইলেকট্রন ডেনসিটিটাকে কমিয়ে দেবে। পাই ইলেকট্রন ডেনসিটিকে যেই কমিয়ে দেবে E+ কে ভালোভাবে ধরতে পারবে না। স্বাভাবিক, ইলেকট্রন ডেনসিটি কম, পজিটিভ চার্জকে ধরবে কি করে? তাহলে সেটাকে আমরা বলবো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের প্রতি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মাইন্ডেড, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের প্রতি বেনজিন রিংকে ডিঅ্যাক্টিভেট করছে। আর যদি আমি এখানে কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ লাগিয়ে দিই, ধর OCH3, এ কি করছে, রেজোনেন্সের থ্রু বেনজিন রিংয়ে পাই ইলেকট্রন ডেনসিটিকে বাড়িয়ে দিচ্ছে। তো বেনজিন রিংয়ে পাই ইলেকট্রন ডেনসিটি বাড়ালে E+ কে ধরা ওর জন্য আরো সুবিধা। তখন বেনজিন রিংকে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের প্রতি আরো অ্যাক্টিভেট করে দিচ্ছে, ঠিক আছে? এই কারণে এটাকে আমরা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনের প্রতি অ্যাক্টিভেশন বা ডিঅ্যাক্টিভেশন বলবো, ঠিক আছে? আর এটা অর্থ প্যারা ডাইরেক্টিং আর মেটা ডাইরেক্টিং। কথাগুলো বুঝতে পেরেছি আশা করি। যদি একটু অসুবিধা হয় রেজোনেন্সের ক্লাস দেখতে হবে, রেজোনেন্সের ক্লাসে রেজোনেন্সটাকে ভালো করে বুঝতে হবে, তাহলেই বুঝবি। এবং রেজোনেন্সের ক্লাস যদি দেখিস তাহলে তুই, হ্যাঁ স্যার রেজোনেন্সের ক্লাস বলতে গিয়েও আপনি এই কথাটা বলেছিলেন, রেজোনেন্স হতে গিয়ে দেখ অলওয়েজ অর্থ প্যারা পজিশনে পজিটিভ বা নেগেটিভ চার্জটা আসছে, মেটা পজিশনে কিন্তু চার্জটা আসছে না। এই কথাগুলো তখন আমি কেন বলেছিলাম, এই অর্থ প্যারা ডিরেকশন বলতে গিয়েও সেম জিনিসপত্রটা আমাদের লক্ষ্য করতে হয়, সেই জন্য এই কথাগুলো আমি আগেও বলে রেখেছিলাম, ঠিক আছে? এই অর্থ প্যারা ডাইরেক্টিং, মেটা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক গ্রুপ এখানে বলা রয়েছে, কিভাবে হচ্ছে দেখে নিবি। এই যে নেগেটিভ চার্জে অর্থ প্যারা পজিশন থেকে এসে ধরছে CH3 গ্রুপ দিয়ে, এইভাবে যা যা বললাম, ক্লোরিন দিয়ে দেখিয়ে দিয়েছে, OH দিয়ে দেখিয়ে দিয়েছে, এখানে NO2 গ্রুপ দিয়ে দেখিয়ে দিয়েছে ডেল্টা পজিটিভ তৈরি হচ্ছে, সব কথা আমি যা বললাম সেটাই বলা রয়েছে। আর এখানে কিছু জুতো বিক্রিয়া রয়েছে যেটা তখন বলিনি, বললাম আসছি। জুতো বিক্রিয়ার মধ্যে এখানে কি রয়েছে, বেনজিন রিং এ যদি হাইড্রোজেন দিয়ে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন করিস, সব পাই বন্ড খুলে যাবে, হাইড্রোজেন ঢুকে যাবে, সাইক্লোহেক্সেন তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে বার্চ রিডাকশন। বার্চ রিডাকশন মানে সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া। তো সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া দিলে বার্চ রিডাকশন একটু সিলেক্টিভ ওয়েতে রিঅ্যাকশন করবে। এইটা প্রোডাক্টটা এরকম কেন হলো, এটা বোঝার জন্য তো একটু মেকানিজম লাগবে স্যার। যদি মেকানিজম না করি তাহলে তো কিছু উপায় নাই, তাহলে বার্চ রিডাকশনের এখন মেকানিজম পড়তে হবে না, রিঅ্যাকশনটা একটু দেখে নিবি। যদি দেয় বেনজিন রিং এ, এটা প্রোডাক্ট লিখে আসবে, এর মেকানিজম আছে পার্টিকুলার, তবে গিয়ে ঘটনাটা ঘটছে। আচ্ছা, যদি 3টে ক্লোরিন দিয়ে ইউভি লাইটের প্রেজেন্সে রেখে দিই, তখন এই ঘটনাটা ঘটবে, রিঅ্যাকশন দেখে নিবি। ইউভি লাইট দিয়ে ব্রোমিন দিলে এটাও হবে। ওজোন সংযুতি, ওজোন সংযুতি যখন আমি অ্যালকিনের কেমিক্যাল প্রপার্টি পড়িয়েছি, তার দুটো পার্ট 1 পার্ট 2 করে আছে, ঠিক আছে? অ্যালকিনের কেমিক্যাল প্রপার্টির যেটা সেকেন্ড দিনের ক্লাস, সেটা বেনজিন রিং এর ওজোনোলিসিস আমি সেখানে পড়িয়েছি, ঠিক আছে? বেনজিন রিং এর ওজোনোলিসিস কোথায় হবে, অ্যালকিনের যে কেমিক্যাল প্রপার্টিজ এর আমি ক্লাস নিয়েছি, কোথায়, অ্যালকিনের যে কেমিক্যাল প্রপার্টি, অ্যালকিনের যে কেমিক্যাল প্রপার্টির ক্লাস নিয়েছি, অ্যালকিনের সেই কেমিক্যাল প্রপার্টির ক্লাস দেখবি, সেখানে আমি বেনজিন রিং এর ওজোনোলিসিস বুঝিয়েছি, ওখানে ওজোনোলিসিসটাই বোঝানো আছে। বেনজিনের জারণ মানে বেনজিনে অক্সিজেন ঢুকবে, ম্যালিক অ্যানাইড্রাইড দেখার দরকার নেই। বাইফিনাইল তৈরি হচ্ছে, একটু দেখতে পারিস, অত ইম্পর্টেন্ট নয়। মেন ইম্পর্টেন্ট ছিল ওই যে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের যে 5টা রিঅ্যাকশন, অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, মেটা ডাইরেক্টিং গ্রুপ, আর বেনজিন রিংকে অ্যাক্টিভেটিং কারা, ডিঅ্যাক্টিভেটিং কারা, এইগুলো আমার একটু বেশি ইম্পর্টেন্ট ছিল। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা এখানে ইম্পর্টেন্ট, আর অ্যারোমেটিসিটির যে প্রপার্টি গুলো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি ব্যাপারটা। এরপরে আমরা এখান থেকে প্রিভিয়াস ইয়ার করে নিলেই আমাদের হাইড্রোকার্বন শেষ, জিওসি হাইড্রোকার্বন আমাদের শেষ হলো, প্রিআইকিউটা আছে করব। তাহলে এরপরে আমাদের যে ফিজিক্যালের চ্যাপ্টার রয়েছে, এত লেন্দি ক্লাস যাবে না, চিন্তা নেই। আমার যেটা মাথার বোঝা ছিল, তোদেরও এক প্রকার বোঝা বলতে পারিস, কারণ এটা অনেকটা ডেপথে পড়তে হয়, অনেকটা টাইম লাগে, 20টা 21টা ক্লাস লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছিস। তো ডেপথে যেহেতু শিখলি, প্রতিটা ক্লাস যদি ভালো করে যারা দেখে থাকিস,
ভালো করে দেখলে যা বুঝলি, আর কেমিস্ট্রি কঠিন লাগবে না, অর্গানিক কোনোদিনই কঠিন লাগবে না যদি এইগুলো একটু ভালো করে উদ্ধার করে ফেলিস। সেজন্য একটু টাইম নিয়ে পড়েছি, ঠিক আছে? তো বেশ, ঠিক আছে, বাকি নেক্সট ক্লাসে।